বেশি খারাপ লাগছে? ঘুমম, ব্যথা পাচ্ছ? না। তাহলে? হৃদের আদুরে প্রশ্নে মায়া ঠোঁট উল্টিয়ে কেঁদে উঠল হৃদের বুকে। জ্বরের ঘোরে মনের সব কথাগুলো মায়া বহিঃপ্রকাশ করতে লাগলো হৃদের কাছে। আপনি আমার হিরো মিস্টার ভিলেন। আপনি আমার জীবনে ম্যাজিক ম্যানের মতন। আপনি আমার জীবনের আশায় আমার সবকিছু ম্যাজিকের মতো হয়ে যায়। এবাও আমার জন্য আরও একটা ম্যাজিক করে দিন না মিস্টার ভিলেন। আমার আরিফ ভাইয়া আর ফিহা আপু কষ্ট পাচ্ছে। তারা 3 বছর ধরে একে অপরকে ভালোবাসে। কিন্তু আয়ন ভাইয়ার আম্মু মেনে নিচ্ছে না আরিফ ভাইয়াকে আমরা গরিব বলে। আমাদের টাকা নেই, তাই আমরা ভালোবাসা পাওয়ার যোগ্য না। আপনি বলুন, গরিব ঘরের মেয়ে তো আমিও। আপনিও কি আমাকে দূরে সরিয়ে দিবেন আমার বাবার টাকা নেই বলে, আপনার অযোগ্য বলে? কই দাদা দাদি বা আপনি কখনোই তো আমি গরিব বলে অবহেলা করেননি, দূরে সরিয়ে রাখেননি, বরং যত্ন করেন আমার। তাহলে আমি আমার ভালোবাসা পেলে আমার ভাইয়া কেন পাবে না মিস্টার ভিলেন? আরিফ ভাইয়াও তো ভালোবাসে ফিহা আপুকে। আমি খান বাড়িতে আসার আগে থেকেই ভালোবাসে জনকে। তাহলে আমার জন্য কেন তারা তাদের ভালোবাসা পাবে না মিস্টার ভিলেন, আপনিই বলুন। এটা কি ঠিক? অন্যায় করা হচ্ছে না আমার ভাইয়া আর ফিহা আপুর উপর? প্লিজ মিস্টার ভিলেন, আপনি আয়ন ভাইয়ার আম্মুকে বলুন না আমার ভাইয়ার ভালোবাসাটা মেনে নিতে, তাদের বিয়ে করিয়ে দিতে। সত্যি বলছি আরিফ ভাইয়া ফিহা আপুকে অনেক সুখে রাখবে, কখনো কষ্ট পেতে দিবে না। প্লিজ আপনি কিছু করুন না, প্লিজ। ঋণ বিরক্তি নিয়ে তোত্তারা জবাবে বলল, পারবো না আমি। কার কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় নয়। খাক, মরুক, বাঁচুক, যার যার ব্যক্তিগত ইস্যু। আমি অন্য বিষয়ে কথা বলতে ইচ্ছুক নয়। বউ ছাড়া আমি বাকি কাউকে চিনি না, আর না চিনতে চাই। তাছাড়া তোমার ভাই সামান্য একটা মেয়ে মানুষকে সামাল দিতে পারে, তার বিয়ে না করাই উচিত। কুমার থাকুক সারা জীবন। ব্লাডি পেলু পিপল। ছেহ, যে নিজের জিনিস অন্যের হাতে তুলে দেয় ভোগ করার জন্য, তাও পরিবারের সকল কথার তলে পড়ে, তার বিয়ে না করাই উচিত। তোমার ভাইয়ের বিয়ে করা লাগবে না, তোমার তো বিয়ে হয়েছে সেটাই ফেয়ার এনাফ। এবার চুপচাপ ঘুমাও। মা আর ফুপিয়ে কেঁদে উঠে হৃদের বক্ষতলে। ফুটবল হাতে হৃদের পেট জড়িয়ে ধরতে ধরতে বলে, আমি কষ্ট পাচ্ছি মিস্টার ভিলেন। প্লিজ আমার জন্য হলেও আরিফ ভাইয়ার বিয়েটা ফিহার আপুর সাথে করিয়েন দিন না আপনি। আপনি ছাড়া কেউ পারবে না এই কাজটা করতে। সত্যি বলছি, আর প্রমিসও করছি, আর কখনোই আপনার অবাধ্য হব না। একদম লক্ষ্মী বউয়ের মতন আপনার সব কথা শুনবো। প্লিজ আমার জন্য হলেও কোনো ম্যাজিক করে দিন না মিস্টার ভিলেন, আরিফ ভাইয়া আর ফিহা আপুর সম্পর্কের মধ্যে। প্লিজ। মার কান্নায় হৃদের খানিকটা বিরক্তি কমে আসে। বউয়ের জন্য সে সবকিছুই করতে রাজি, তাই আর অমত করল না। বরং মার মাথায় আদুরে এক হাত বুলিয়ে দিল মায়াকে পুনরায় ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। হৃদের উষ্ণ ছোঁয়া মায়া আরো কিছুক্ষণ বকবক করতে করতে ঘুমিয়ে পড়ল। মায়া ঘুমাতেই হৃদ মায়াকে ঠিক করে বিছানায় শুইয়ে দিয়ে রুমের লাইট করে ডিম লাইট দিল। যত্ন সহকারে মার গলা অবধি ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে পাশে বসল পুনরায়। চোখ আউড়িয়ে ঘড়ির দিকে এক পলক তাকিয়ে সময়টা দেখে নিয়ে মার দিকে তাকালো হৃদ। বউকে ছেড়ে যেতে নারাজ তার মন। তাছাড়া নিজের রুমে গিয়েও শান্তিতে ঘুমাতে পারবে না সে বউয়ের জন্য। মন ছটফট করবে ভীষণ। তার চেয়ে উত্তর হৃদের এখানে ঘুমানোটা। হৃদ মায়া ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে মায়াকে উড়ে কোল নিল। মার বালিশে নিজের মাথা রেখে কাত হয়ে শুয়ে মায়াকে নিজের দিকে টেনে কাত করে শুয়াল সে। হৃদ মায়াকে টেনে অল্প কাছে আনলো, তবে দূরত্ব বজায় রাখল দুজনের মধ্যে ইঞ্চি ছয়ের মতো। হৃদের মুখোমুখি ঘুমন্ত মার কপালে গভীর চুমু খেয়ে নিজের একটা হাত রাখল মার কোমরের উপর। হৃদ মার আর কাছে যেতে না চেয়ে ওইভাবেই ঘুমানোর চেষ্টা করল এবং অল্প সময়ের মধ্যে ঘুমিয়েও পড়ল। তবে আপত্তি জানালো ঘুমন্ত মায়া। সেই হৃদের প্রশস্তর কোল পেয়ে আরামে আরো চেপে চেপে আসলো হৃদের বুকের মাঝে। দুজনের মধ্যে দূরত্ব গজিয়ে হৃদের সাথে মিশে রইল মায়া, এবং হৃদের গোলদেশে নিজের মুখ গজিয়ে এক পা তুলে দিল হৃদের পায়ের উপর। মায়া নড়েচড়ে হৃদকে জড়িয়ে ধরার জন্য উপরের হাত হৃদের হাতের নিচ দিয়ে নিয়ে পিঠের উপর রাখল। তারপর মার অন্য হাতটা নিচে হওয়া বেশ একটা সুবিধা করতে পারছে না সে। ঘুমের ঘোরেই বেশ কয়েকবার হৃদের পিঠের নিচ নিয়ে হাতটা ঢুকাতে চাইল হৃদকে জড়িয়ে ধরার জন্য, কিন্তু পারল না। ঘুমের ঘোরে বিরক্তি নিয়ে বারবার নড়েচড়ে একই কাজ করতে লাগলো থেমে থেমে। এবার হৃদও ঘুমের ঘোরেই কাত রাখা পিঠটা হালকা উঁচু করে দিতেই
মায়া তৎক্ষণাৎ সেখানে দিয়ে হাতটা গুলিয়ে হৃদকে জড়িয়ে ধরে আরাম পেয়ে। হৃদ মার আরাম দৃঢ়তা করতে মার কোমর ধরে টেনে নিজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সেও মায়াকে দুহাতে জড়িয়ে ধরে। নিজের কাঁচা ঘুমন্ত লাল লাল চোখ জোড়া খুলে আস্তে করে মার কপালের ডিপলি চুমু খেল। বলে, আমার অসীম সুখের ঠিকানা তুমি, আমার শত রাগের বারণ তুমি, আমার অধৈর্যের ধৈর্য তুমি, আমার দেওয়ানা হওয়ার কারণ তুমি, আমার পাষাণ বুকের শান্তির ফুল তুমি, আমার বোকা রানী তুমি, আমার প্রিয় বউ তুমি। মায়া ঘুমের মাঝেই খানিকটা কেঁপে কেঁপে উঠে। হৃদের কোনো কথাই শুনল না। অজানা থেকে গেল নিস্তব্ধ রাতে মতন। হয়তো মায়াও জেগে থাকলে হৃদ কখনোই বলতো না। মার অজানা মধ্যে দিয়ে হৃদের জানা অনুভূতিগুলো প্রকাশ পেল। হৃদ চোখ বন্ধ করে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। মায়াও বিড়াল ছানার মতো কুঁজো মেরে পড়ে রইল হৃদের বুকে ভিতর। সকাল সকাল আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল মায়া। নিজেকে বিছানায় ঠিকঠাক পরিপাটি হয়ে ঘুমাতে দেখে খানিকটা আশ্চর্য হল। সে আজ নিয়ে 2 দিন নিজেকে এত গোছালো ভাবে বিছানায় পেল। একদিন হৃদের রুমে আর আজকে। মায়া ভাবল সত্যি বুঝি সে আজকাল গুছিয়ে ঘুমাতে শিখে গেছে। তাই উৎফুল্লর মনে মায়া উঠে বসল বিছানা ছেড়ে। গায়ে জ্বর নেই তার, বেশ ফুরফুরেই আছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে গিয়ে পায়ে টনটন ব্যথা অনুভব করল মায়া। এবং তৎক্ষণাৎ মনে পড়ল সে কাল রোড অ্যাক্সিডেন্ট করেছিল, তাই হাতে পায়ে ব্যথা। এবং রাতে এর জন্য জ্বরও হয়েছিল তার। তারপর আর কিছুই মনে নেই। এবং এটাও মনে নেই যে রাতে মার রুমে হৃদের আসা যাওয়াটা বিষয়টি। হৃদের দীর্ঘ সমর সেবা যত্নের করাটা। বরং মায়া বিষণ্ণতায় ভুগল এই ভেবে যে সে অসুস্থ ছিল অথচ তার মিস্টার ভিলেন তাকে একটা বার দেখতেও আসলো না। পর মুহূর্তে মায়া আবারও ভাবল হয়তো তার মিস্টার ভিলেন জানে না, তাই আসেনি। তাছাড়া মায়া তো গোটা একটা দিন ধরে তার মিস্টার ভিলেন থেকে লুকিয়ে চুকিয়ে বেরিয়েছে। কেউ কাউকে দেখেনি, তাই জানে না তার মিস্টার ভিলেন মার অসুস্থতার বিষয়টি। কিন্তু এই মুহূর্তে তার মিস্টার ভিলেনকে না দেখলেই নয়। গোটা একটা দিন মায়া দেখেনি তার মিস্টার ভিলেনকে। তাই আপাতত তার স্বামীর সাথে দেখা করাটা জরুরি। ভাবনা অনুযায়ী মায়া দ্রুত ফ্রেশ হয়ে নিল ওয়াশরুম থেকে। নিজের জ্বরের প্রকোপে এতটা মনে রাখতে পারল না, গোটা রাত সে হৃদের বুকেই ঘুমিয়ে কাটিয়েছে। মায়া ফ্রেশ হয়ে নিচে নেমে দেখল হৃদ সবেমাত্র ডাইনিংয়ে বসেছে নাস্তা করতে। আশেপাশে আর কেউ নেই। হেনা খান কিচেনে থেকে আরও নাস্তা আনতে গেছেন। আরাফ খান এখনো আসেনি। তাই মায়া খানিকটা লজ্জা লজ্জা ভাব নিয়ে গিয়ে বসল হৃদের পাশে চেয়ার টেনে। মায়া প্রেম করছে হৃদের সাথে এই কথাটি নিজের মাথায় রেখে বেশ নমনীয়তার সাথে প্লেট উল্টালো লজ্জা লজ্জা ভাব নিয়ে। গুলটি কয়েকবার আর চোখে হৃদের দিকে তাকিয়ে লজ্জাও পেল এক মনে। কিন্তু হৃদের কোনো হেলদোল হলো না বিন্দুমাত্রও। মায়া হৃদ দিব্যি নাস্তা খেয়ে যাচ্ছে, যেন এই মুহূর্তে খাবার টেবিলে হৃদ ছাড়া দ্বিতীয় কেউ উপস্থিত নেই। মায়া প্রথমে গুটিয়ে কয়েকবার লজ্জা মিশ্রিত দৃষ্টিতে হৃদের দিকে আর চোখে তাকালেও এবার পূর্ণ দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো তার স্বামীর দিকে। আশ্চর্য, মায়া যে পাশে বসে আছে বা এতক্ষণ ধরে লজ্জা পাচ্ছে সেটা কি চোখে পড়ছে না তার স্বামীর। কই একটু আদুরে হাতে নাস্তা টাস্তা এগিয়ে দিবে তা না, মায়াকে তো চোখে পড়ছে না। এতে কি মায়াকে অপমান করা হচ্ছে না? আশ্চর্য, কাল প্রেমটা শুরু করতে করতেই আজ ভুল গেল নাকি তাকে? নিজের চিন্তা ভাবনার মাঝে আতঙ্কে উঠল মায়া। হে হে, তার স্বামী ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। কি সাংঘাতিক! স্বামী তার প্রেমটা শুরু করে ভুলে গেল, অথচ সে দায়িত্ববান বউ হয়ে এখনো অবধি মনে রাখল শুরু হওয়া প্রেমটাকে। মায়া হৃদকে এবার খানিকটা চেক করতে চাইল, তাই ইচ্ছাকৃতভাবে শব্দ করে করে প্লেটে নাস্তা নিচ্ছে। আর ঠাস-ঠুস শব্দ করছে হৃদের দৃষ্টি আকর্ষণের জন্য। কিন্তু হৃদ বরাবরই নিরাশ করল মায়াকে। বিন্দুমাত্র মাথা উঠিয়ে দেখল না মায়াকে। হতাশ মার এবার পূর্ণ ধৈর্য ভেঙে অধৈর্য হয়ে উঠল। নিজের চেয়ার টেনে হৃদের আরো পাশ ঘেঁষে বসল। এত যেন হৃদের পরিবর্তন হলো না। তাই অধৈর্যর মায়া বিরক্তি নিয়ে হৃদের গ্লাসটি দুহাতে চেপে ধরে টকটক করে সবটা পানি খেয়ে ঠাস শব্দ করে পুনরায় রাখল জায়গায়। চোখ উঠিয়ে হৃদকে লিপিপ্ত ভঙ্গিতে চামচ কেটে একে একে নাস্তা মুখে তুলতে দেখে মায়া ঠোঁট উল্টায় কান্নায়। টেবিলের উপর ঝুঁকে পড়ে হৃদকে মনে করিয়ে দিতে চাইল নিজেদের প্রেমের কথাটা। আপনি কিন্তু বলেছেন আমি প্রেম করছি। দুপুর 1:05 কলেজ গণ্ডি পেরিয়ে যথারীতি পিছনের রাস্তা ধরে লুকিয়ে চুকিয়ে মেইন রাস্তায় এসে নামল মায়া। সাথে রয়েছে টিয়া।
উদ্দেশ্য ধানমন্ডির শপিং মল। আপাতত কাউকে না জানিয়ে জন পাড়ি জমাচ্ছে ধানমন্ডি শপিং মলের দিকে। টিয়া উদ্দেশ্য তেমন কিছু না থাকলেও মায়া উদ্দেশ্য ছিল সুবিশাল। হৃদের জন্য গিফট কিনতে চাই নিজের জমানোর টাকাগুলো দিয়ে। নিজের দীর্ঘ সময় নিয়ে জমানোর টাকার মাটির বড় ব্যাংক ভেঙেছে আজ সে। সবগুলো টাকা একত্র করে একটা পলিথিনে মুড়িয়ে পুটলি বানিয়ে ব্যাগে ভরে কলেজে নিয়ে এসেছে হৃদের জন্য গিফট কিনবে বলে। হৃদকে কি গিফট দিবে সেটাও আর 2 মাস আগেই নির্ধারিত করা ছিল মার মাথায়। তবে সে নিজের বাড়িতে হুট করে চলে যাওয়াতে হৃদকে গিফট করার সেই সুযোগটা আর হয়ে ওঠেনি মার। তারপর খান বাড়িতে ফিরে আসার পর শফিকুল ইসলামের অসুস্থতার জন্য কলেজ শেষ করে দ্রুত বাসায় ফিরতে হয়েছে নিজের বাবাকে হসপিটালে দেখতে যেতে হবে বলে। কিছু না কিছু কারণ বশত বা ঝামেলায় জড়িয়ে মায়া আর এতদিন হৃদের জন্য গিফট নিতে পারেনি। তাই আজ প্ল্যানিং করেই মায়া বাসা থেকে বের হয়েছিল কিভাবে কলেজে থেকে পালিয়ে শপিং মলে যাওয়া যাবে। এই বিষয়ে অবশ্য ছায়া টিয়া থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য নিয়েছে সে। 3জন মিলে ক্লাসঘর প্ল্যানিং ফ্লোটিং পরিকল্পনা করে বাকি ক্লাসগুলো মিস দিয়ে কলেজের পিছনের রাস্তা ধরে লুকিয়ে বের হয়ে এসেছে রাস্তায়। আর ছায়াকে রেখে এসেছে কলেজে আপাতত দুজনের সেফটির জন্য। মার গায়ে সাদা বোকরা পরিহিত, হাত মজা পা মজা দিয়ে টিয়া স্বাভাবিক কলেজ ড্রেসে আছে। তবে গায়ের ওড়নাটা গোল করে মাথায় দিয়ে মুখ থেকে বেঁধে নিয়েছে সে, যাতে কেউ চিনতে না পারে। এই মুহূর্তে মার ড্রাইভার কাকু ও মায়াকে খুঁজবে না, কারণ মার ক্লাস 3টায় শেষ। কিন্তু এখন 1:30 বাজে, তার মানে মার হাতে আরও 1.5 ঘন্টা সময় আছে। 40 মিনিট সময় তাদের জনের আসা যাওয়াতে লাগবে। বাকি 50 মিনিট সময় মায়ার হৃদের জন্য আগের থেকেই অর্ডার দেওয়া স্পেশাল রিংটা নিবে। দোকানটাও খান বাড়ির পরিচিত দোকান। মায়াকেও চিনে তারা খান বাড়ির সদস্য হিসেবেই। মায়া যেদিন হেনা খান সাথে আয়নের বিয়ের শপিং করতে গিয়েছিল হৃদের অফিস থেকে, সেদিন মায়া সবার অগোচরে হৃদের জন্য একটা রিং অর্ডার করে এসেছিল। তাও মার স্পেশাল ডিজাইন করা ছিল। সবাই যখন গহনা কিনতে ব্যস্ত ছিল, তখনই মায়া ফিহাকে সাথে নিয়ে রিংটা লুকোচুরি ভাবে অর্ডার করেছিল। মার রিংটা অর্ডার করার সময় ফিহা তখন অবাক নেত্রে মায়াকে প্রশ্নও করেছিল। জিজ্ঞাসা করেছিল, এটা কি আয়ন ভাইয়ার জন্য অর্ডার করছিস মায়ুরানী? মায়া তখন লাজুক হেসেছিল, লজ্জা বলতে পারেনি। না, রিংটা তার মিস্টার ভিলেন জন্য ছিল। কিন্তু আজ ফিহাকে চাইলেও মায়া নিজের কাজের জন্য ডাকতে পারছে না, কারণ আজ ফিহা মানসিকভাবেই সুস্থ নয়। আর তার জন্যই মায়া অনেকটা বাধ্য হয়ে টিয়াকে সাথে নিয়ে বের হলো, অনেকটা সাহস নিয়ে। যে করেই হোক না কেন তাদের জনকে কলেজ ছুটি হওয়ার আগে উপস্থিত থাকতে হবে এখানে, নয়তো বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে। মায়াকেও সবাই খোঁজাখুঁজি করা শুরু করে দিবে। এমনিতে কিছুক্ষণ পরপর কেউ না কেউ এসে মার খোঁজ করে যায় ক্লাসে। সে ঠিক আছে কিনা সেটা দেখতে। এখন যদি কলেজের কেউ না কেউ খোঁজ করে তাদের জনকে না পায়, তাহলে নিশ্চয়ই খান বাড়িতে বলে দিবে সেটা। তাহলে মার আর শেষ রক্ষা হবে না এত লুকোচুরি করেও। তাই যেভাবেই হোক মায়াকে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে কলেজের মধ্যে। কিন্তু মায়া যাতে দীর্ঘ 1.5 ঘন্টা সময় বাহিরে নিশ্চিতে নিজের কাজটা শেষ করে আসতে পারে, তার জন্য দারুণ বুদ্ধি খাটিয়ে এসেছে কলেজে। ছায়াকে ওয়াশরুমের বাহিরের দাঁড় করিয়ে এসেছে। যদি কেউ মার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবে মায়া ওয়াশরুমের আছে। ব্যাস, কেউ আর সন্দেহ করতে পারবে না যে মায়া আসলেই কলেজে নেই সেটা। পরবর্তীতে তাদের 3জনের দীর্ঘ প্ল্যানিং ফ্লোটিং পরিকল্পনাও অবশেষে কাজে দিবে। দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয়গুলো কাটিয়ে মায়া মেইন রোড ধরে দাঁড়ালো সিএনজির জন্য। আশেপাশের রাস্তাঘাট তেমন একটা চেনা পরিচয় নেই মার। কখনো একা ঢাকা শহরে বের হয়নি, আজই প্রথম। অপরিচিত রাস্তায় ও মায়া অনেকটা সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে ভয় কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল টিয়া। চাতক পাখির ন্যায় দৃষ্টি এদিক সেদিকে ঘুরিয়ে ভয়ে কণ্ঠে মার উদ্দেশ্য বলে ওঠে, মায়ও, এইভাবে কাউকে না জানিয়ে যাওয়াটা কি ঠিক হবে? চল না কলেজ ফিরে যায় আমরা। আমার না ভয় করছে। এমনিতেও আমরা জন ঢাকা শহরের রাস্তাঘাট চিনি না কিছু। যদি কোনো বিপদে পড়ি তাহলে। টিয়া ভয়ার্ত হওয়ার বিষয়টি বুঝতে পারল মায়া। তারপরও আমলে নিল না বিষয়টি, কারণ সে দৃঢ়স্থির নিজের মনোবলে। যে করে হোক না কেন আজই রিংটা নিতে হবে মার, নয়তো পরে যদি সময় না পায় তো। দেখ টিয়া, ভয় দেখাবি না একদম। আমি আছি তো তোর পাশে। ভয় পাস না কেমন?
শুন, আমরা যে রাস্তাঘাট চিনি না সেটা আমি তুই ছাড়া বাকি কেউ জানে না। তাই রিজার্ভ সিএনজি নিয়ে সোজা ধানমন্ডি চলে যাব। সিএনজি ড্রাইভারই আমাদের ধানমন্ডিতে পৌঁছাবে। আপাতত আমাদের রাস্তাঘাট না চিনলেও চলবে, তবে দোকানটা আমার চিনা আছে, সেটাই চলবে। এবার চল তাড়াতাড়ি, দেরি হলে ধরা পড়ে যাব। হায়! দুজনই সিএনজি ধরল, গন্তব্য উদ্দেশ্য পাড়িও জমালো। তবে পিছনে রেখে গেল মুখোশধারী গুপ্তচরকে। কে বা কার লোক তা জানা নেই, তবে মার একা বের হওয়ার তথ্য ততক্ষণে পৌঁছানো হলো তার মালিকের কানে। টিল্ড হৃদের অফিসে বসে আছেন মেহেরবান। এসেছে নিজ প্রয়োজনেই হৃদের সাথে কথা বলতে। নিজের স্বামীর কনস্ট্রাকশন সাইডে কিছু কারণবশত সরকারি লোকদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ায় আপাতত সেখানটার কাজ বন্ধ আছে কয়েক সপ্তাহ ধরে। এই কয়েক সপ্তাহ নিজেরা অনেক চেষ্টা করেছিল মিটমাট করে নেওয়ার, কিন্তু সরাসরি দেশের সরকারি ও উপরস্থ ক্ষমতাসীন লোকজন জড়িত থাকায় বিষয়টি কোনো মতেই হ্যান্ডেল করতে পারছেন না তারা। আয়নের সাথে মনমালিন্যতা থাকায় ছেলের সাথেও বিষয়টি শেয়ার করেনি তারা। তাছাড়া উনাদের জানা মতে একমাত্র ক্ষমতাধর লোক ছাড়া বিষয়টি হ্যান্ডেল করাও পসিবল না। সেক্ষেত্রে দেশের মোস্ট ওয়ান্টেড ক্ষমতাসীন ব্যক্তি, দেশের সরকারের সরাসরি পিছনের হাত তারা। তাদের ডিসিশনই সর্বত্র মূল্যায়ন বেশি থাকে সরকার কাছে, কারণ দেশের ক্ষমতাধর মাফিয়াদের কালো টাকায় আর পাওয়ারের দাপটে দেশে প্রায় ছোট বড় 60% কাজ হয়ে থাকে। সেই সুবাদে মেহেরবান এক প্রকার বাধ্য হয়ে আজ আসতে হয়েছে হৃদের কাছে। তাছাড়া পারিবারিক মনমালিন্যটাও দূর করতে চান তিনি হৃদের সাথে। আয়ন বা হৃদ কাউকে আলাদা চোখে দেখেননি তিনি। বরাবরই তিনি জনকে সমান ভালোবাসে এসেছেন সবসময়। তবে কষ্ট পেয়েছিল সেদিন রাতের ঘটনাকে কেন্দ্র করে। মেহেরবানের আপত্তি ছিল কেন হৃদ আগে উনাদের জানানি মার সাথে তার বিয়ে বাতিল না হওয়ার বিষয়টি। উনারা জানলে হয়তো আয়নকে মার প্রতি ফুটবল হতে সাহায্য করত না। মায়াকেও আয়নের বউ করার জন্য আয়নকে স্বপ্ন দেখাতো না। তিনিও একজন মা, তাই মা হয়ে সেদিন শুধু ছেলের মন ভাঙ্গার বিষয়টি দেখেছিল নীরবে। তারপরও হৃদকে কিছু বলেননি, চুপ ছিল, কারণ তিনি জানেন আয়ন প্রাণবন্ত মানুষ, সহজেই জীবন ঘুরে দাঁড়াতে পারবে। জীবনের দ্বিতীয় কাউকে সুযোগ দেওয়ার চেষ্টা হয়তো করবে, কিন্তু হৃদ, সে সহজেই কাউকে নিজের জীবনে ভিড়তে দেয় না। যদি একবার ভিড়ে যায় তাহলে সেটা ছাড়তে পারে না, কোনো মূল্যেই না। জীবনে একা থেকে যাবে, তারপরও দ্বিতীয়বার কাউকে সুযোগ দিবে না বলেই তিনি সবটা ভেবে চুপ ছিলেন। তাছাড়া সবচেয়ে বড় কথা যে হৃদ তার জীবনে কোনো নারীসঙ্গ নিয়েছে, একা জীবন কাটায়নি। বড় দুশ্চিন্তা থেকে উনার মুক্ত করেছেন, এটাই অনেক। তাছাড়া হৃদ অন্তত বিচক্ষণ বুদ্ধিমান ছেলে, যা করবে নিশ্চয়ই ভেবে চিন্তে করে, এবং সবকিছুর করার পিছনে যথেষ্ট পরিমাণ কারণও থাকে। মায়াকে নিজের জীবনে নিয়ে আসার পিছনেও হয়তো কোনো কারণ আছে। এমনি এমনি তো আর নিজের বেপরোয়া জীবনে জড়াবে না কাউকে সে। এবার কারণটাও না হওয়ার সময়ের সাথে সাথে হৃদ নিজেই প্রকাশ করবে। নিজের ভাবনা চিন্তের মধ্যেই একটা দীর্ঘশ্বাস ছাড়লেন মেহেরবান। সামনে থাকা কফি মগে পুনরায় চুমুক বসাতেই গমগম পায় রুমে প্রবেশ করল হৃদ। সূক্ষ্ম চোখে মেহেরবান দেখে নিয়ে বসল নিজের চেয়ারটিতে। হৃদ বসতেই স্মিত হাসল মেহেরবান। ঠান্ডা স্বরে বললেন, কেমন আছিস হৃদ? হৃদ উত্তর করল না মেহেরবানের এমন প্রশ্নে, বরং কপাল কুঁচকে জোরালো দৃষ্টিতে তাকালো সেদিকে। মেহেরবান হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে আলতো হেসে হাতে থাকা কফির কাপটা জায়গায় রাখতে রাখতে বলল, রাগ করে আছিস এখনো? মেহেরবানের কথায় গা এলিয়ে নিজের চেয়ারে বসতে বসতে গম্ভীর মুখে বলে উঠে হৃদ, আপাতত না, তবে তোমার এখানে আসার কারণটা জানতে চাচ্ছি। কারণ ছাড়া কি আসা যাবে না? তার মানে তুমি বলতে চাচ্ছ তোমার এখানে আসার কোনো কারণ নেই, তাই তো? ঠিক তা না, কারণ আছে অবশ্যই। তবে মেহেরবানকে বলতে না দিয়ে সোজা হয়ে বসে হৃদ বলে, গ্রেট, এবার সমস্যা বলো। তুই কি ব্যস্ততা দেখাচ্ছিস হৃদ? তোর সাথে কথা বলতে কি এখন আমার সময় ধরতে হবে? নিজের বাম হাতে ঘড়িটি এক পলক দেখে নিল হৃদ। মেহেরবানের দিকে তাকিয়ে আগের ন্যায় গম্ভীর মুখে বলে উঠে, আপাতত, কারণ 2:3 আমার মিটিং আছে। এখন বাজে 2:1 তোমার হাতে 15 মিনিট সময় আছে কথা শেষ করার জন্য। এখন তুমি হেয়ালি কথা বলে তোমার 15 মিনিট শেষ করবে না নিশ্চয়? হৃদের কথা খানিকটা নড়েচড়ে বসল মেহেরবান। হৃদ নিজের সময় ও কাজ নিয়ে বেশ পাঞ্চুয়াল, তাই হৃদের সাথে হেয়ালি কথা বলা মানে নিজের সময় নষ্ট করার ছাড়া আর কিছুই না।
তিনি খানিকটা হাঁসফাঁস করে হৃদের দিকে তাকালেন। হৃদ বেশ স্বাভাবিক দৃষ্টিতে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন ওনার দিকে। থমথমে পরিবেশের নীরবতা ভেঙে মেহেরবান আগে বলেন, আসলে আয়নের আব্বু ঢাকার কনস্ট্রাকশনের কাজটা বন্ধ হয়ে আছে আজ বেশ কয়েক সপ্তাহ ধরে। সরকারি লোকজনের সাথে আয়নের আব্বুর ঝামেলা হওয়ার তারা কনস্ট্রাকশন সাইডে সিল করে তালা মেরে দিয়েছে সেখানে। আমাদের অনেক চেষ্টার করেও কিছু। মেহেরবানের কথার শেষ হওয়ার আগে হৃদের লিপিপ্ত স্বীকারোক্তি বলে, জানি সেটা আমার নির্দেশেই করা হয়েছে। তারপর বলো। হৃদের কথায় বিস্ফোরণে চমকিত ভঙ্গিতে মুখ খুলল মেহেরবান। মানে তুই করেছিস কিন্তু কেন? সোজাসাপটা উত্তরে বলে, কেন উত্তরটা তোমার স্বামীর দিবে। তবে তোমার স্বামীকে বলো আমার সাথে ক্ষমতা ক্ষমতা না খেলতে। কারণ ক্ষমতার আসনে বসে দিনের আলোতে কালো রাজত্ব করা রিক খানের কাজ। তাই সেখানে সম্পর্কের জের টেনে কিন্তু ছাড় আমি কাউকে দিব না। তাই ঘর সামলাও ফুপি। বাহিরে পরিবেশ হানিকারক হতে পারে তোমার স্বামীর জন্য। হতভম্ব হয়ে সচকিত কণ্ঠে বলেন মেহেরবান। মানে ঝামেলা হয়েছে তোদের মাঝে? মেহেরবানের কথার উত্তর করল না হৃদ, বরং টেবিলের উপর থাকা ল্যাপটপটা টেনে নিজের কাছে নিতে নিতে বলে, তোমার কাজ হয়ে যাবে, তুমি যাও। হৃদের কথায় খানিকটা ইতস্তত বোধ করল মেহেরবান। তিনি স্পষ্ট বুঝতে পারছেন নিজের স্বামী ও হৃদের লোকেদের মাঝে কিছু একটা নিয়ে নিশ্চয়ই ঝামেলা হয়েছে। নয়তো হৃদ এমনি এমনি এই কথাগুলো বলতে না। কিন্তু কি নিয়ে ঝামেলা হয়েছে সেটা উনার স্বামীও উনাকে কিছু বলেনি। এবং আজ এত করে বলার পরও মেহেরবানের সাথে আসেনি উনার স্বামী। বরং হৃদের কাছে সাহায্য চাওয়ার জন্য মেহেরবানের স্বামী উনাকে বলেছিল বিষয়টি। উনি তো উনার স্বামীর কথা মতোই এখানে এসেছিল। মেহেরবান কথা না বাড়িয়ে ইতস্তত ভঙ্গিতে উঠে দাঁড়াতে চাইলে পুনরায় থামিয়ে দেয় হৃদ। মেহেরবানকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চায় হৃদ। সেটাই বলল হৃদ। মেহেরবান দৃঢ় আগ্রহ নিয়ে হৃদের দিকে তাকাতেই হৃদ স্বতঃস্ফূর্ত গলায় বনিতা ছাড়াই বলতে শুরু করে, দেখ ফুপি, বনিতা করে কথাবার্তা বলাটা আমার পার্সোনালিটির সাথে যায় না। তাই সোজাসাপটা বলছি তোমাকে যে কারণে ডাকা আমার। শুরু থেকে বলছি নয়তো বুঝবে না তুমি। দেখ, ফিহার সাথে আরিফের সম্পর্ক বিগত 3 বছরের। আমার বউকে খান বাড়িতে নিয়ে আসার পূর্বে থেকেই দুজনার ভালোবাসার সম্পর্ক ছিল। এই বিষয়টি আমার কানে এসেছিল আরও 2.5 বছর আগে। দাদি ঋতুকে হুটহাট খান বাড়িতে নিয়ে আসা, আমার সাথে 1 মাস পর দেখা হওয়া। তারপর সেদিন জানতে পারি ঋতু আমার বাল্যকালের বউ। তাই আমি ঋতের সম্পর্কের সকল ইনফরমেশন বের করতে লোক লাগাই। কারণটাও সিম্পল ছিল। আমাদের বিয়ের পর দূরত্ব হিসাবে দুজনের মাঝে দীর্ঘ 9 বছরের একটা গ্যাপ ছিল। একে অপরের সাথে সাথে দুজন দুজনার নামটা সহকারে ভুলে গিয়েছিলাম তখন। তাই ঋতের পার করে আসা দীর্ঘ 9 বছরের তথ্য জোগাড় করতে আমি লোক লাগিয়েছিলাম মূলত। যার দারুণ ঋতু ও ঋতের পরিবারের প্রতিটা সদস্য সম্পর্কেও আমার কাছে সকল তথ্য এসেছিল। আমি সেদিনই জানতে পারি ফিহার সাথে আরিফের ভালোবাসার সম্পর্কের বিষয়টি। তখন আমার কাছে বিষয়টি আহামরি কিছু মনে হয়নি, তাই বাধা দেয়নি। আমি কারো পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করা পছন্দ করি না বলেই চুপ ছিলাম। আজও থাকতাম। কিন্তু বিপত্তি ঘটল আমার বউকে নিয়ে। সে বড্ড শোকাহত, নিজের ভাইয়ের সম্পর্ক ভেঙে যাচ্ছে বলে। আমার কাছেও কতক্ষণ কেঁদেকুটে বুক ভাসিয়ে আবদার করেছে নিজের ভাইয়ের সম্পর্কটা ঠিক করে দিতে। আমাকে নাকি তার ম্যাজিক ম্যান মনে হয়। যা হোক, বউ আমার অন্তত ছোট মানুষ, তাই মাথায় যতটুকু ধরেছে ততটুকু বলেছে। বাস্তবতার সম্পর্কে অবগত নয় সে। যদি আমার বউ বাস্তবতা বুঝত তাহলে সবার আগে আমাকেই ঘৃণায় করত, ভালো না বেশে। আমাকে আপন ভেবে সারাক্ষণ পিছন পিছন ঘুরঘুর করত না, বরং ভয় ঘৃণায় মুখ ছিটকে দূরে সরে যেত। এজন্য আমার সর্বত্র প্রথম দোয়াটা থাকে যে আমার বউ অবুঝে থাকুক, তার বাস্তবতার জ্ঞান কখনোই না হোক। সে থাকুক সারা জীবন আমার উপর নির্ভরশীল। আমি শক্ত হাতে তাকে সামলিয়ে নিতে পারবো। কিন্তু বুঝদার বউ হলে আমার সাথে থাকতে চাইবে না। আর কেন থাকতে চাইবে না সেটাও তোমার জানা ফুপি। এবার আসি মেইন পয়েন্টে। আমার বউ অবুঝ, তুমি কিন্তু নও। বাস্তবতার সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে তোমার। এখন তুমি যদি ফিহাকে জোরপূর্বক সমাজের উঁচু শ্রেণীর কারোর সাথে বিয়ে দাও, তাহলে তুমি কি নিশ্চিত রূপে ফিহার জন্য সুখটা এনে দিতে পারবে? তোমার ঠিক করে দেওয়া পাত্রের সাথেই কি তোমার মেয়ে সারা জীবন সুখী সংসার করতে পারবে? এমনটাও কি তুমি শিওর ফুপি যে তাদের মধ্যে ডিভোর্স হবে না কখনো?
কথাগুলো বলে হৃদ থামল। মেহেরবান হৃদের কথায় চমকে উঠে প্রশ্নসিক্ত চোখ বলেন, মানে কি বলছিস এসব? ডিভোর্স হবে কেন? হৃদ খানিকটা বিরক্তি বোধ করল মেহেরবানকে নিজের কথাগুলো বোঝাতে না পেরে। তাই বনিতা না করে পুনরায় আগের ন্যায় গম্ভীর মুখ বলে ওঠে হৃদ, দেখ ফুপি, তোমার পরিবারের স্ট্যাটাস বজায় রেখে মেয়ে বিয়ে দিলে 2 দিন যেতে না যেতে ছেলে টাকার দাপটে অন্য নারী আসক্ত হয়ে পড়ল। তোমার মেয়ের সংসার ভাঙল, ডিভোর্সি হয়ে ঘরে আসলো। তখন তুমি বুঝতে পারলে ফিহার জন্য নেওয়া ডিসিশনটা তোমার ভুল ছিল। তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারনি। তুমি অন্যায় করেছ মেয়ের সাথে। তখন তুমি পারবে না অতীতে গিয়ে ফিহার জীবনটা ঠিক করে দিতে, ফিহাকে তার ভালোবাসার মানুষটা ফিরিয়ে দিতে। তোমার মেয়ে ভালোবাসা হারিয়ে তোমার কথার তলে পড়ে দ্বিতীয় সংসার করলেও সেই সংসারটাতেও সুখের হবে না, বরং সেটা চুক্তি বা যান্ত্রিক সংসার হবে। ফিহার ভালোবাসা থাকবে না, কারণ তুমি টাকা জাত দেখে মেয়ের বিয়ে দিবে, মন দেখে নয়। সংসার করতে হবে বলেই সংসার করবে তোমার মেয়ে। তখন তুমি মা হয়ে কিভাবে নিজের মেয়ের সাথে ফেস করবে? কিছু ঠিক করেছ ফুপি? দেখো ফুপি, সময় হারিয়ে বোঝার কোনো মানেই হয় না। তখন তুমি শত চেষ্টা করলেও সবটা আগের মতো ঠিক করতে পারবে না, বরং নিজের কাছে অপরাধী হয়ে থাকবে সারা জীবন। তুমি ফিহার জন্য বড়লোক স্বামী জোগাড় করে দিতে পারবে, কিন্তু তোমার দেওয়া সেই ছেলেটি আদর্শ স্বামী হবে, সেই গ্যারান্টি তুমি দিতে পারবে না। অথচ ফিহা তোমাকে আরিফ সম্পর্কে সেই গ্যারান্টি দিতে পারবে। নিঃসন্দেহে বলতে পারি আরিফ একজন আদর্শ স্বামী হবে। তোমার মেয়েকে ভালোবাসে সারা জীবন আঁকড়ে রাখবে। উহুম, আমি আন্দাজে কোনো কথা বলি না ফুপি। সেই সকল তথ্য আমার কাছে আছে আরিফ সম্পর্কে। কোনো রকম বাজে নেশায় নেই। 7 বছর ধরে চট্টগ্রাম থাকছে পড়াশোনার সূত্র ধরে, তবে 4 বছর হয়েছে নিজের একটা বিজনেস দাঁড় করিয়েছে। মোটামুটি ভালোই চলে, কর্মচারী বাবদ ছোটখাটো একটা অ্যামাউন্টও পায় 3 লক্ষ মতন। নিজের প্রচেষ্টায় ধীরে ধীরে নিজের ব্যবসাটা বড় করার চেষ্টায় আছে, হয়তো জীবনের একটা সময় গিয়ে সফল হয়ে যাবে অনায়াসেই। কারণ সে একজন পরিশ্রম ছেলে। কথায় আছে না, পরিশ্রম সৌভাগ্য চাবিকাঠি। অনেকটা তাই আরিফের ক্ষেত্রে। যা হোক, তুমি বাস্তবতা বুঝো ফুপি, তাই তোমাকে আবারও সেই বাস্তবতা দিয়ে বুঝায়। তুমি সমাজ, জাত, শ্রেণী, উঁচু নিচু বুঝো, অথচ তুমি একদিন না খেয়ে থাকতে এই সমাজই তোমাকে জিজ্ঞাসা করতে আসবে না তুমি খেয়েছো কি না। তাহলে তোমার এত দরদ কিসের এই সমাজের জন্য? আজ তুমি হুচক খেয়ে দেখ, তোমার এই সমাজেই তোমাকে নিয়ে নিন্দা জানাবে, ভালো মন্দ যাচাইও করতে আসবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি না খেয়ে থাকতে যদি আমার খোঁজ করার জন্য সমাজ এগিয়ে না আসে, তাহলে আমি কেন সমাজের চিন্তা করে করে নিজের বর্তমানটা নষ্ট করব? কোনো দরকার আছে এতে? হ্যাঁ, আমি সমাজের খায় না পড়ি। দেখ ফুপি, আমি ভালো মানুষ না, সমাজের উচ্চ শ্রেণীর নিকৃষ্টর জাতির মধ্যে পড়ি। কেউ আমার কালো টাকার পাহাড় বা কালো ক্ষমতা ডিঙিয়ে আমি অবধি পৌঁছাতে পারবে না সহজে। তোমার পিছনে এতক্ষণ সময় দিলাম তাও আমার বউয়ের মন রক্ষাতে। নয়তো আমার মতো মানুষ কাউকে ধৈর্য নিয়ে বোঝানোটাও আমার ধৈর্য পরীক্ষা হয়ে যেত। আরিফ তার ভালোবাসার জন্য তোমার দুয়ারে এসেছিল, তুমি ফিরিয়ে দিয়েছ বলে বিনা শব্দের চলেও গেছে ইতিমধ্যে। কিন্তু আমি হলে এতক্ষণ কিয়ামত করে ফেলতাম। নিজের ভালোবাসার মানুষকে নিজের কাছে রাখার জন্য কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করতাম না। আমি ভালোবাসি মানে এখানেই কথা শেষ। এরপর অন্য কারো কথায় থাকতে পারবে না। তারপরও যদি কেউ কথা বলতে আসে তাহলে আমার বন্দুক তার কপাল। এবার যদি আমার বউ হয় তাহলে তাকেও ছেড়ে দিব না আমি। আমার না হলে কারো হতে দিব না তাকে। জানে মেরে দিব। এক কথায়, এবার তুমি বাসায় যাও ফুপি। আশা করছি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ। হৃদের কথা শেষ হতে হতেই হৃদের অফিসে কক্ষের দরজা টেনে হঠাৎ প্রবেশ করে মেহু আবদুল্লাহ। গায়ে গোলাপি রঙের প্যান্ট, কোট পরা সাদা শার্টের সাথে। একদম অফিসিয়াল গেটআপে আছে, তবে বুকের পাশের দুটো বোতাম টেনে খুলে দেওয়া। হৃদ মেহুকে নিজের অফিস রুমে প্রবেশ করতে দেখেও কিছু বলল না যেন, বরং স্বাভাবিক দৃষ্টিতে এক পলক সেদিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে তাকায় মেহেরবানের অশ্রুসিক্ত ভেজা চোখের দিকে। হৃদ বুঝতে পারে মেহেরবান নিজের ভুল বুঝতে পেরেছেন আরিফকে নিয়ে। তাই হৃদ পুনরায় মনোযোগ হয় নিজের কাজে। ল্যাপটপে নিজের ইমেইল চেক করতে করতে হৃদ পুনরায় বলে, বাসায় গিয়ে দ্রুত ফিহার সাথে কথা বলো ফুপি। আমার যদি ভুল না হয়, তাহলে তোমার মেয়ে এই মুহূর্তে সুইসাইড করার চেষ্টায় আছে।
এবার মা হয়ে তোমার করণীয় কি সেটা তুমি জানো। হৃদের কথা শেষ হতে না হতেই হতভম্ব হয়ে দৌড়ে বের হয়ে যায় মেহেরবান। হৃদের সকল কথার মানেই তিনি বুঝতে পারছেন। নিজের ভুলটাও বুঝতে পারছেন তিনি। কিন্তু নিজের ভুলের জন্য যদি এখন ওনার একমাত্র মেয়েটাকে তিনি চিরতরে হারিয়ে ফেলে, তাহলে মা হয়ে সারা জীবন এই কষ্টটা বয়ে বেড়াতে পারবেন না তিনি। বুকফাটা কষ্টে তিনিও মরে যাবেন। নিজের সাজানো গোছানো সংসারটাও ধ্বংস হয়ে যাবে। স্বামী বা নিজের ছেলেকে কি উত্তর দিবেন নিজের একমাত্র মেয়ের কিছু হলে? না, মেহেরবান আর কিছু ভাবতে পারল না। কান্না ভেঙে পড়ে এক ছুটে দৌড় বের হলো হৃদের অফিস থেকে। যত দ্রুত সম্ভব নিজের বাড়িতেও পৌঁছালো। কিন্তু ফিহার রুমের যেতে যেতে বুঝতে পারল ততক্ষণে ফিহা সত্যি সত্যি সুইসাইড করে ফেলেছে। দু হাতে রকেটে চেয়ার হেলান দিয়ে কাত হয়ে পড়ে আছে। দু হাতের রক্তে সারা ফ্লোর ভেসে গেছে। ফ্লোরে রক্তের স্রোত দেখে বুঝায় যাচ্ছে অনেকটা দেরি করে ফেলেছেন মেহেরবান নিজের মেয়েকে বাঁচাতে। স্তব্ধ মেহেরবান গলা ফাটিয়ে চিৎকার করে উঠে ধূপ করে ফ্লোরে লুটিয়ে পড়ে। বাড়ির সার্ভেন্টরা জড়ো হয়ে দ্রুত খবর দিল আয়নকে। উত্তেজিত ভঙ্গিতে আয়ন চৌধুরী বাড়িতে ছুটে এসে অজ্ঞান অবস্থায় মেহেরবানকে ও ফিহাকে ধরাধরি করে হসপিটালে নিল। ততক্ষণে ফিহার অবস্থা আরও হতাশাজনক হল। এরই মধ্যে আরিফের কানেও গেল ফিহার হঠাৎ মৃত্যু সংবাদটি। ফিহার হঠাৎ সুইসাইডের মৃত্যুর সংবাদটি নিতে না পেরে উত্তেজনা সেও জ্ঞান হারালো বসার রুমেই। অন্ধকারময় থমথমে নীরব পরিবেশ। দেশি বিদেশি সকল কর্মী গুরু গম্ভীর মুখে সারিবদ্ধ চেয়ারে বসে আছে সামনে হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে। হৃদের মিটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কনফারেন্স রুমে বড় হোয়াইট বোর্ডের প্রজেক্টের ফুটেজ চলছে একের পর এক। অন্ধকারময় রুমটিতে সাদা আলো আলোকিত চারপাশ। একজন পারদর্শী কর্মী প্রজেক্টটি বুঝাচ্ছেন সিরিয়াস ভঙ্গিতে। থমথমে পরিবেশে উপস্থিত প্রত্যেকটা মানুষেরই মনোযোগ স্থির এই প্রজেক্টের মধ্যে। হৃদ গম্ভীর মুখে কপালের সূক্ষ্ম ভাঁজ ফেলে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকেই। তার একপাশে মেহ আবদুল্লাহ বসা তো অন্য পাশে আসিফ দাঁড়িয়ে আছে হাতে ফোন নিয়ে। অনেকটা বিরক্তি সহিতই দাঁড়িয়ে আছে আসিফ। মূলত বিগত অনেকটা সময় ধরেই হাতের ফোনটি বিরতিহীনভাবে লাগাতার বেজেই চলেছে। থামাথামি নেই। জরুরি মিটিংয়ে আছে বলে আসিফ অনেকবার কল কেটেও দিয়েছে ইতিমধ্যে। তারপরও বারবার কল করে যাচ্ছে আননোন নাম্বার থেকে তাকে। আসিফ কল কাটতে কাটতে বিরক্ত। এবার অনেকটা বাধ্য হয়ে তাকে রিসিভ করতে হবে। কারণ আসিফ বুঝতে পারছে হয়তো জরুরি ভিত্তিক কোনো কল হবে তার জন্য। নয়তো এতটা ব্যস্ত ভঙ্গিতে তাকে কেউ কল করার সাহস পেত না। আসিফ এক পলক হৃদকে দেখে নিয়ে হোয়াইট বোর্ডের দিকে তাকালো। কাউকে কিছু না বলে আস্তে করে রুমের পিছনে দরজা ধরে বাহিরে বের হয়ে কলটি রিসিভ করল। উদ্দেশ্য কলকাতা ব্যক্তিকে শক্ত গলায় হুমকি দিবে তাকে এতবার কল করার জন্য। কিন্তু আসিফ কল রিসিভ করে ফোনটি কানে ধরতে ধরতেই যা শুনল তাতে মুহূর্তেই গা শিউরে তরতর করে কেঁপে উঠল শরীর। কাঁপা কাঁপা শরীর এক মুহূর্তেও দেরি না করে দ্রুত ছুটে ঢুকল কনফারেন্স রুমের ভিতর। কোনো দিক না তাকিয়ে দৌড়ে এসে হৃদের কানের কাছে ঝুঁকে কিছু বলতেই উত্তেজিত ভঙ্গিতে তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে মৃদু স্বরে আওড়ায় হৃদ। শিট। হৃদ যতটা উত্তেজিত ভঙ্গিতে কথাটা বলল তার থেকে দ্বিগুণ উত্তেজিত ভঙ্গিতে ছুটে বের হলো কনফারেন্স রুমে থেকে। হৃদের হঠাৎ এমন করায় তাৎক্ষণিক রুমের আলো জ্বলে উঠল। হতভম্ব দৃষ্টিতে সবাই তাকিয়ে থাকল হৃদের চলে যাওয়ার দিকে। হৃদের পিছন পিছন আরিফ সাথে সাথে মেহ দৌড়াল। হৃদের গাড়ি বের হয়ে যেতেই পিছন পিছন আসিফও বডিগার্ড নিয়ে বের হলো তৎক্ষণাৎ। তাদের প্রায় সাথে সাথে মেহ গাড়ি নিয়ে বের হলো কৌতূহলবশত কি হয়েছে জানতে। হৃদ উত্তেজিত ভঙ্গিতে দ্রুত গাড়ি ছুটাচ্ছে ধানমন্ডি শপিং মল উদ্দেশ্য। অস্থির দৃষ্টির সাথে সাথে ছটফট মনে বিরাজ করছে মার নিরাপত্তা বিষয়টি। ধানমন্ডি শপিং মল থেকে কিছুটা দূর রাস্তায় কোলাহলময় ছোট বাজারের গলি। সাধারণ মানুষের খোলামেলা মার্কেট হাউস। আপাতত সেখানটায় বিধ্বস্ত নাজেহাল অবস্থায় আতঙ্কিত হয়ে অর্ধভাঙা দোকানের ভেতরে লুকিয়ে আছে মায়া আর টিয়া। হাতে পায়ের বেশ জায়গায় জায়গায় ব্যথা পেয়েছে দুজন। কাটা ছেঁড়া জায়গায় রক্তের জমাট বেঁধে আছে জনের কপালেই। টিয়া থেকে মায়া খানিকটা বেশি ব্যথা পেল যেন। মার আতঙ্কিত মুখে কপালে রক্তের ছুপছুপ দাগে ভিজে যাচ্ছে সাদা হিজাবটি। রক্তের ফোঁটা কপাল বেয়ে ভ্রুর উপর দিয়ে গড়িয়ে মার মুখের মাস্কের উপর আছড়ে পড়ছে বারবার। দুজনের কারো সেদিকে লক্ষ্য নেই। এই মুহূর্তে নিজেদের জীবন বাঁচানোর টানাপোড়ায় আছে দুজনই। টেবিলের নিচে ভয়ে জর্জর হয়ে বসে আছে মায়া।
এক হাতে টিয়া হাত চেপে ধরে রেখেছে তো অন্য হাতের মুষ্টিতে হৃদের জন্য কিনা রিং বক্সটা চেপে ধরে রেখেছে শক্ত করে। তাদের এই বিধ্বস্তের কারণ হলো ইতিমধ্যে তারা দুজনই দুর্ঘটনার শিকার হয়েছে। মূলত মায়া, টিয়া জনি ঠিকঠাকভাবে হৃদের জন্য গিফট কিনে সিএনজি ধরল কলেজের উদ্দেশ্য। কিন্তু সিএনজিটা কিছু দূর যেতে না যেতেই হঠাৎই থেমে গেল, হামলাকারীদের কবলে পড়ে সিএনজি ড্রাইভার সহ মায়া। টিয়া কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীদের মধ্যে কয়েকজন ছেলে এসে তাদের সহ সিএনজি উল্টিয়ে রাস্তায় ফেলে দেয়। আকস্মিক ঘটনায় তারা কেউ প্রস্তুত ছিল না বিষয়টির জন্য। সিএনজি উল্টে যাওয়ায় মায়া নিচে পড়ল, টিয়া পড়ল উপরে। ড্রাইভার কাত হয়ে পড়ল একাই। তিনজনই ব্যথা পেল, কিন্তু মায়া ব্যথা পেল গুরুতর। হাত পায়ের সাথে সাথে কপালও কাটল সিএসজির ভারী খেয়ে। ড্রাইভার আর টিয়া হাতে পায়ে ব্যথা পেল খানিকটা। হামলাকারীগণ মায়াদের গাড়িতে আগুন ধরাতে নিলে ভাগ্য সহায় হওয়ার অন্য পাশ থেকে তাদের ডাক আসায় তারা সেই যাত্রায় সেখানে থেকে চলে যায় এবং মার টিয়া প্রাণে বেঁচে যায়। সিএনজি অর্ধবয়স্ক ড্রাইভার দ্রুত গাড়ি গেলে নিজে বের হয়ে মায়া টিয়াকেও বের করে সতর্ক বার্তায় সাবধান করে বলেছিল, এখানে দুই পক্ষের মারামারি চলছে ভীষণ। তাই তাদের দুজনকে দ্রুত এখান থেকে নিরাপদ স্থানে চলে যেতে প্রাণ বাঁচে। কথাগুলো বলেই গাড়ির ড্রাইভার ব্যস্ত ভঙ্গিতে নিজের গাড়ি টানল রাস্তার পাশে নেওয়ার জন্য। ভয়ার্ত মায়া উত্তেজিত হয়ে টিয়ার হাত ধরে সামনে দৌড় লাগায়, কারণ পিছনে হামলাকারীগণ চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল জোরালোভাবে। বর্তমানে নিজেদের নিরাপদ স্থান হিসাবে এই দোকানটিকে বেছে নিল দুজন। তবে এখানেও বাহির থেকে প্রচুর হইহুল্লোড় গন্ডগোলের চিৎকার শোনা যাচ্ছে হামলাকারীদের। হয়তো কাউকে শূন্য খুঁজছে তারা। হাতে হকি স্টিক নিয়ে একের পর এক আঘাত করছে বন্ধ দোকানের শাটারগুলোতে আর অকথ্য ভাষায় আওড়াচ্ছে বিশ্রী গালি। জড়সড় হয়ে মায়া টিয়া চেপে বসতেই তখনই বাহির থেকে তাদের কানে আসলো কিছু ছেলেদের কথা। শালার মায়া দুইটা যাইল কই? মাটি খাইল না আকাশে উড়াল দিল। আজকে যদি মায়া দুইটার রফাদফা করতে না পারি তুই বসো, আমাগো ছাড়ব না। নিজের জীবন নিয়ে টানাটানিতে পইরা জামু শালা। অন্যজন বলে, বাল, জোর ফাঁসা ফাইসা জামু সবাই। পিচ্ছি দুইটা মায়ারে 1 ঘন্টা ধইরা চোখে রাখা এখন হারায়ও ফেললে চলব না। খুঁজ তাড়াতাড়ি, দেখ আশেপাশে কোথাও লুকাইয়া আছে মনে হয়। এই রাফিদ, তুই ঠিকঠাক মায়া দুইটারে দেখছ তো? হ ভাই, ঠিকঠাক দেখছি। কলেজ থেকে মায়া দুইটারে ফলো কইরা আইছি। মায়া দুইটা যে সিএনজিতে উঠছিল এই গাড়িটারেও বাহিরের রাস্তায় উল্টাইয়া পইরা থাকতে দেখছি। শালার ড্রাইভার ও কইছে মায়া দুইটা নাকি এদিকটাই দৌড়াইয়া আইছে। ভাই আমার মনে হই মায়া দুইটা আশেপাশে দোকানে কোথাও লুকাইছে। যতই হোক রিক খানের গার্লফ্রেন্ড বইলা কথা সহজে তো আর আমাগো হাতে ধরা দিব না, তাই না? ভাই অনুমতি দেন, তার চেয়ে বরং সবগুলো দোকানে আগুন লাগায় দেয়। দোকানের ভিতরে থাকলে মায়া দুইটাও পুইরা মইরা যাইব। কি কোন ভাই? হ, লাগিয়ে দে আগুন। যদি কোনো দোকানের ভিতর থাইকা থাকে তো মইরা যাইব এমনিতেই। আমাদের কাজটাও শেষ হইব। যা তাড়াতাড়ি কর। আতঙ্কিত মায়া বুঝল না হামলাকারীরা কাকে খুঁজছে এতটা উত্তেজিত ভঙ্গিতে। তাই নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে জায়গায় বসে রইল ভয়ার্ত মুখে। তবে সেটাও স্থির হলো না বেশিক্ষণ। কারণ প্রচণ্ড টেনশনে ততক্ষণে মার মাথা ফেটে যাচ্ছে এই চিন্তায়, যদি সঠিক সময়ে তারা দুজন কলেজে পৌঁছাতে না পারে তাহলে নিশ্চিত আজ মার নামে বিচার যাবে খানবাড়িতে। কোনো কারণে যদি মার আজ পালিয়ে আসার বিষয়টি হৃদের কানে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। হৃদের অবাধ্য হওয়ার দায় হয়তো আজ মার শেষ রক্ষাটাও হবে না হৃদের হাত থেকে। মার মিস্টার ভিলেন তাকে মেরাই ফেলবে আজকের ঘটনাটির জন্য। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো হৃদের চিন্তায়, যার ফলে একটা বারো চিন্তা করল না নিজের চারপাশে অনিরাপদজনক তীব্র অগ্নিকুণ্ডের বিষয়টি। বাড়তি আগুনের সাথে সাথে মার মাথার লাইটও জ্বলে উঠল এই ভেবে যে তাকে এই অনিরাপদ স্থান থেকে বের হতে হবে। দ্রুত কলেজে পৌঁছাতে হবে তাদের যে কোনো মূল্যে। টিয়ার চেপে ধরে রাখা হাতটা নিজের চোখের সামনে ধরে ঘড়িতে সময়টা দেখতেই তৎক্ষণাৎ আতঙ্কে উঠল মায়া। 3টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। এই 10 মিনিটে দ্রুত কলেজে পৌঁছাতে হবে দুজনের। আতঙ্কিত মায়া টিয়ার হাত টেনে ধরে টেবিলে নিচ থেকে বের হতে চাইল। কিন্তু তখনই বাদ সাধল টিয়া। মায়াকে এই উত্তাপ গন্ডগোলের মধ্যে বের হতে দেখে উদ্বিগ্ন হল টিয়া। কি করছিস মায়ু? বের হচ্ছিস কেন? দেখছিস না বাহিরে হামলাকারী জঙ্গিরা আছে। আমাদের এখন বের হওয়া সেফ হবে না, নয়তো নিশ্চিত মারা পড়ব এখন তাদের হাতে।
দ্বিগুণ ছটফট করে ফিসফিসিয়ে বলল মায়া। উফ, তুই বুঝতে পারছিস না টিয়া, 3টা বাজতে চলেছে। এখন আমরা কলেজ না গেলে ধরা পড়ে যাব তো সবার কাছে। এখানে বসে থাকাও যাবে না। না জানি কবে এই ঝামেলা শেষ হয়। ততক্ষণে এখানে বসে থাকলে সন্ধ্যা হয়ে যাবে। বাসায় ও খোঁজাখুঁজি শুরু করে দিবে। তার চেয়ে বরং আমরা এখান থেকে বের হয়ে মার্কেটের পিছনের রাস্তা ধরে কলেজে পৌঁছানোর চেষ্টা করি এখানে বসে না থেকে। চল আয় এবার। আতঙ্কিত টিয়া পুনরায় মার হাত টেনে ধরে ভয় ভয় বলে। মায়া, আমরা ভীষণ ভয় করছে। আমার কেন জানি মনে হচ্ছে এইসব হামলাকারীরা আমাদের জন্য এসেছে এখানে। নয়তো তুই বল। আমরা ঠিকঠাক ভাবে শপিং মল থেকে বের হলাম, সিএনজিতে ও ঠিকঠাক ভাবে উঠলাম দুজন, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ করে আমাদের উপর ওইভাবে হামলা করলো কেন তারা বলতো। খানিকটা বিরক্তি গলায় মায়া টিয়াকে বুঝালো। দেখ, প্রথমত হামলা আমাদের উপর হয়নি। আমরা মাত্র দুর্ঘটনার শিকার হলাম। হঠাৎ করে মাঝ রাস্তায় দুই পক্ষের ঝামেলার শিকার হয়েছি আমরা। ব্যাস এটুকুই। নিজের জীবন বাঁচাতে সবার মতো করে পালিয়ে এখানে আশ্রয় নিলাম। এখন চল বের হয়, নয়তো আরো ঝামেলায় পড়ব। মার কথায় এবার টিয়াও সাইজ জানালো। প্রথমে টিয়ার সন্দেহ হলেও এখন সেটা গায়ে মাখছে না। কারণ আর যাই হোক না কেন, সত্যি সত্যি তাদের মারতে তো আর কেউ এত বড় হামলা করাবে না চারপাশে, তাই না? অজ্ঞাত টিয়া মার ভরসার হাত ধরে দোকান হতে বের হয়ে উকি মারল সামনে। ততক্ষণে হামলাকারীদের মধ্যে বেশ কিছু ছেলেরা দৌড়াদৌড়ি করে দোকান পার্টে আগুন লাগাচ্ছে। তীব্র আগুনে দাউ দাউ করে জ্বলছে চারপাশ। বেগিত রাস্তায়ও ভাঙচুর হয়েছে বেশ প্রচুর। রাস্তায় জায়গায় জায়গায় গাড়ির টায়ার পুড়ছে উত্তাপ আগুনে। দলবল বেঁধে ছেলেরা দু পক্ষে মারামারি করছে। মায়া এবার পূর্ণ শরীর নিয়ে দোকান থেকে বের হলো টিয়া হাত ধরে। ভয়ার্ত দৃষ্টি ঘুরিয়ে মায়া ডানে বামে তাকাতে চোখে পড়ল রাস্তার ডানপাশে বেশ কিছুটা দূরে দু পক্ষের বেদম মারামারি প্রহার চলছে। মার বাম পাশের রাস্তাটা কিছুটা ফাঁকা দেখে চট করে টিয়ার হাত ধরে দৌড় লাগায় সেদিকে। কিন্তু তাতেও বেশ সুবিধা করতে পারল না মায়া। কারণ ইতিমধ্যে দোকান পার্টে আগুন জ্বালানোর হামলাকারী ছেলেগুলোর চোখে পড়ে গেল মায়া আর টিয়া দুজনই। ছেলেগুলো হই হুল্লোড় চিৎকার করে একে অন্যকে দেখালো মায়া ও টিয়ার দৌড়িয়ে যাওয়া বিষয়টি। সঙ্গে সঙ্গে হামলাকারী ছেলেগুলোর সবাই একত্রে দৌড়ালো হকিস্টিক হাতে মায়াদের পিছন পিছন। টানটান উত্তেজনার মধ্যে নিয়েই মায়া যখন মাঝ রাস্তা ধরে টিয়াকে নিয়ে দৌড়ায় তখনই চোখ গেল সামনে হৃদের কালো গাড়িটির দিকে। প্রচণ্ড বেগে ছুটিয়ে এদিকটায় আসছে। এবার মায়া প্রচণ্ড আতঙ্কিত হয়ে খানিকটা বেখেয়ালি হয়ে গেল হৃদের গাড়ির সামনে দেখতে পেয়ে। অসাবধানতার কারণে মার হাতের মুঠোয় চেপে ধরে রাখা হৃদের জন্য কিনা রিংয়ের বক্সটা পড়ে গেল রাস্তায়। কিন্তু তখনও মায়া ধরতে পারল না রিং বক্সটির পরে যাওয়ার বিষয়টি। আতঙ্কিত মার সামনে হৃদের গাড়ি তো পিছনে অজ্ঞাত গুন্ডা টাইপের ছেলেরা দৌড়িয়ে আসছে তাদের দিকে। মায়া কোন দিকে যাবে তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পারল না। তবে এতটা বুঝতে পারছে আর যাই হোক না কেন, মার কোনো মতেই হৃদের সামনে পড়া যাবে না। একদমই না। মার ধারণা মতে হৃদ হয়তো জানা না মায়া এই মুহূর্তে এখানে থাকবে। ভয়ার্ত মায়া উত্তেজিত ভঙ্গিতে লুকাতে চাইল হৃদের দেখার আগে। তাই টিয়াকে নিয়ে মায়ার রাস্তা ঘুরে বামের মুড়তে চাইল পালানোর জন্য। কিন্তু ততক্ষণে মার চোখ গেল মধ্য রাস্তায়, যেখানে হৃদের জন্য কিনা রিংয়ের বক্সটি রাস্তায় অবহেলায় পড়ে আছে। মায়া আর কোনো দিক তাকালো না। টিয়াকে রেখে তাৎক্ষণিক দৌড় লাগালো আবারও বক্সটি নেওয়ার জন্য। পিছন থেকে উত্তেজিত গলায় চেঁচিয়ে ডাকল টিয়া মায়াকে। মায়া, যাস না, মারা পড়বি তুই। ছেলেগুলো তোর দিকে আসছে। মায়া। মায়া থামল না, বরং দৌড়িয়ে গেল সামনে রিংয়ের বক্সটি নেওয়ার জন্য। ততক্ষণে হৃদের গাড়িও থেমে গেল মধ্য রাস্তায় মায়াকে গুন্ডাগুলোর দিকে দৌড়াতে দেখে। হতভম্ব হৃদ ছুটে বের হলো গাড়ি থেকে। মায়া ঝুঁকে রাস্তা থেকে বক্সটি কুড়িয়ে তুলতে নিলে সামনে থেকে দৌড়ে আসা ছেলেগুলোর মধ্যে একটি ছেলে দক্ষ দুহাত হকি স্টিক তুলে মায়ার মাথায় আঘাত করতে চাইল, কিন্তু পারল না। তবে উদ্বিগ্ন স্বরে হৃদ মার অবধি দৌড়ে আসতে আসতে হঠাৎ চেঁচিয়ে উঠল সে। নো, 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 দেখ, দেখ, আঘাত করিস না, আঘাত করিস না, সহ্য করতে পারবে না ও, কেঁদে ফেলবে। হৃদের চিৎকার শুনল না ছেলেটি, বরং জ্বর হাতে হকিস্টিক তুলে মার মাথায় আঘাত করতে চাইল, কিন্তু ততক্ষণে ছিটকে পড়ল রাস্তা। কারণ হৃদের হাতে থাকা ফোনটি ততক্ষণে হৃদ ছুঁড়ে মারল ছেলেটি মুখের উপর।
যার ফলে আকস্মিক ঘটনায় তীব্র আর্তনাদ করে ছেলেটি পড়ল রাস্তায়। সেই সুযোগে মায়া রাস্তা থেকে কুড়িয়ে শুধু রিংটি হাতের মুঠোয় নিয়ে আবারও উল্টো দিকে দৌড় লাগায় হৃদের ভয়। মার এই মুহূর্তে হামলাকারীদের ভয় থেকে বেশি ভয় করছে হৃদকে। হৃদের সামনে পড়ে যাওয়ার ভয়টা জমের মতো জেঁকে বসেছে মার মস্তিষ্কে। মায়া আর দাঁড়ালো না। অধৈর্যের ন্যায় টিয়া হাত ধরে পুনরায় প্রাণপূর্ণ দৌড় লাগালো সামনের গলির ভিতরে। হৃদের ভয়, মার ধারণা হৃদ তাকে চিনতে পারেনি এখনো। মায়া যেহেতু বোকরা পরে সামনে ফিরেছিল তাই হয়তো হৃদের জানে নেই আসলে মেয়েটিকে ছিল। হৃদ হয়তো নিজের কাজের জন্য বর্তমানে এই হামলাকারীদের সাথে ঝামেলা জড়িয়েছে। মায়া নিজের প্রাণ বাঁচাতে চাইল। প্রাণপূর্ণ দৌড়ে মার্কেটের অন্য গলিতে ঢুকেও পড়ল। মায়া পিছন ফিরে শুনল না হৃদের অনবরত ডাকতে থাকা কারণগুলোর। মায়া টিয়ার হাত চেপে ধরে একটা দোকানের গলির রাস্তায় চেপে দাঁড়ালো দুজন তীব্র হাঁপাতে হাঁপাতে। টিয়া মার হাত ছাড়িয়ে নিয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠে, তুই কি পাগল হয়ে গেছিস মায়া? ওইখান থেকে এইভাবে দৌড়ে আসলি কেন তুই? রিন ভাইয়া এসেছে আমাদের বাঁচানোর জন্য আর তুই কি না ভাইয়া থেকে পালিয়ে আসলি? কিন্তু কেন? ভয়ে আশ্বাস মায়ার টিয়া কথাগুলো বিন্দুমাত্র কানে তুলল না। বরং নিজের পাশে থাকা লাল বালতিতে ময়লাযুক্ত পুছা পানিতে হাত ডুবিয়ে দ্রুততার সঙ্গে নিজের মুখে ছিটালো তাৎক্ষণিক। কপালের রক্তটুকু দ্রুত হাতে পানিতে মুখ ডুবিয়ে ধোয়ার চেষ্টা করল। সাদা হিজাবের লাল ছুপছুপ রক্তের দাগগুলো ধুয়ে গেলেও মার কপাল থেকে রক্ত পড়া তখনও বন্ধ হলো না। মায়া হাত দিয়ে পুনরায় নিজের মুখের পানি ছিটিয়ে ভালোভাবে রক্ত ধুয়ে নিল। মুখের মাস্কটিও ময়লা পানিতে ধুয়ে রক্ত পরিষ্কার করতে করতে টিয়ার উদ্দেশ্য উত্তেজিত ভঙ্গিতে বলে, দেখতো টিয়া মুখে রক্ত লেগে আছে এখনো? ভালোভাবে পরিষ্কার হয়েছে তো? উনি যদি জানেন আমি এখানে আছি বা আমার কপাল কেটে রক্ত পড়ছে তাহলে আজ আমাকে মেরাই ফেলবে নির্ঘাত। এই জন্য তো উনার থেকে পালিয়ে বেড়াচ্ছি। উনার সামনে পড়া যাবে না কোনো মতে। দেখ দেখ, কপালের রক্ত বন্ধ হয়েছে। হুমম। হতভম্ব টিয়া হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মার আচরণের দিকে। মায়া তখনও একবার সচেতন মস্তিষ্কের ময়লা পানিতে মাস্ক ডুবিয়ে নিজের মুখ ধুয়ে নিল, আরও একবার রক্ত পরিষ্কার করে ভিজা মাস্কটিও মুখে পরে নিল পুনরায়। মার মাথার হিজাব বোকরার সামনের পার্ট ভিজে টইটম্বুর হয়ে গেছে ততক্ষণে। মার কাণ্ডে হতভম্বের মুখ খুলল পুনরায় টিয়া। তুই এমন করছিস কেন মায়ু? ভাইয়া তোর সাথে রাগ নাও করতে পারে তাই না? হয়তো আমাদের বাঁচাতেই এসেছে এখানে। চল না ভাইয়া কাছে যায়। ভাইয়া ছাড়া আমাদের এখান থেকে বের করতে পারবে না কেউ। উহুম। উনি আমাদের জন্য আসেননি। উনি উনার কাজে এসেছেন এখানে। উনি গ্যাংস্টার মানুষ। মারামারি উনার কাজ। তাছাড়া উনি জানেন না আমি এখানে আছি। যদি উনি আমাকে একবার এখানে দেখে নেন তাহলে আরও রেগে যাবেন। আমাকে অনেক আগেই নিষেধাজ্ঞা করেছিল উনি, যেন উনার অবাধ্য না হয়ে কোথাও না যায় আমি। কিন্তু আজ তো অবাধ্য হয়ে গেছি উনার। এখন তুই বল কি করব আমি? তুই ভয় করিস না কেমন? আমি বের করব তোকে এখান থেকে। চল আমার সাথে এদিকটা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। হায়! টিয়া পুনরায় সায় জানালো মার কথায়। মার ভয় সে বুঝতে পারছে আপাতত, কিন্তু চারপাশের ভয়াবহ মারপিটে কলিজা কাঁপছে টিয়ার। যদি কোনো কারণে তারা গুন্ডা লোকবলে হাতে পড়ে যায় তাহলে নির্ঘাত আজ জানটা যাবে দু জনের। অন্তত হৃদের হাতে পড়লে জানটা বাঁচবে দু জনের। হৃদ রাগারাগি করলেও টিয়া দৃঢ়ভাবে মনস্থির করল সে হৃদকে দেখলেই জোরে জোরে চেঁচাবে তাদের বাঁচানোর জন্য। মার কথা শুনবে না সে আর। সাহসী মায়ার হৃদের ভয় কলিজা তখনও একটু হয়ে আছে। না জানি হৃদ কি করে বসে আজ মায়াকে এখানে পেল। ভয়ে ধুরুধুর বুকে মায়া মনে মনে বেশ দোয়া করল যাতে তার হৃদের সাথে আর দেখা না হয়। কিন্তু মার দোয়া কবুল হলো না। বরং ঘুরে ফিরে গিয়ে আবারও পড়ল হৃদের সামনে তারা দুজন। তখনও হৃদ উত্তেজিত ভঙ্গিতে হকিস্টিক হাতে বেদম পেটাচ্ছে ছেলেদের, যাকে সামনে পাচ্ছে তাকেই। সাথে বের হতেও চাচ্ছে চাতক পাখির ন্যায় চারপাশে দৃষ্টি বুলিয়ে কাউকে করতে। হৃদের খোঁজাখুঁজির পরিত্রাণ হল টিয়ার হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার করাতে হৃদের উদ্দেশ্য। হৃদ চমকে টিয়ার দিকে তাকাতেই চোখে পড়ল রাস্তার অপর পাশে দু জনকে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে। হতভম্বের হৃদ দৌড়ে আসতে চাইল মার দিকে। টিয়ার হঠাৎ ডাকে অপদস্থ হয়ে ভয় পেল মায়া। হৃদকে এবার নিজেদের দিকে দৌড়াতে দেখে মায়া ভয়ে ছুটে এবার টিয়াকে রেখেই দৌড়াতে চাইল সামনে। মায়া নিশ্চিত এবার হৃদ তাকে আস্ত খেয়ে ফেলবে এই মাঝ রাস্তায় তাকে।
মার পুনরায় দৌড়ায়, ততক্ষণে আবারও চিৎকার করে ডেকে ওঠে হৃদ। ঋত, ঋত, সামনে যেও না, সামনে নিরাপদ না, টিয়া ওকে ধরে আটকাও দ্রুত। হৃদের কথা অনুযায়ী টিয়া দৌড়ে আটকাতে চাইল মায়াকে, কিন্তু ততক্ষণে মায়া পুনরায় বিপদের সম্মোহনী হয়ে গেল জোরালো ভাবে। হকিস্টিক ছুরি হাতে কয়েক ছেলের সম্মোহনী হলো মায়া। হতভম্ব হৃদকে মার দিকে দৌড়ে আসতে দেখে তৎক্ষণাৎ ছেলেগুলোর মধ্যে একজন গিয়ে মার গলায় ছুরি ঠেকালো দক্ষ হাতে। হৃদ সম্মোহে মায়া নিয়ে দাঁড়িয়ে পড়তে হৃদেরও দৌড় থামে তাদের সামনে। হৃদের পিছন পিছন আসিফ মেহু আসলো দৌড়াতে দৌড়াতে। মেহু তখনও বুঝল না হৃদের এতটা অস্থিরতা তোলপাড়টা আসলে কিসের জন্য। আর মায়া মেয়েটির সাথে বা হৃদের কি এমন গভীর সম্পর্ক হতে পারে। মেহুল ধ্যান ভাঙ্গে মার ভয়ার্ত কণ্ঠের কান্না ভেজা কথায়। মায়া তখনও বিন্দুমাত্র ভয় পাচ্ছে না নিজের গলায় ছুরি ঠেকানো ছেলেটিকে নিয়ে। মায়া ভয় করছে নিজের সামনে দাঁড়িয়ে থাকা বিধ্বস্ত হৃদকে। মায়া অবশেষে ধরা পড়ে গেল হৃদের সামনে। এবার নিশ্চয়ই হৃদ মায়াকে রাগে পিষে মেরে ফেলতে সময় নিবে না। মায়া সে ভয় ঠোঁট উল্টিয়ে কেঁদে উঠল। মায়া তখনও আমলে নিল না যে আগে বন্দি ছেলেগুলোর হাত থেকে বাঁচতে পারলে তো হৃদ তাকে ধরবে মারার জন্য, তাই না? মায়া যদি এখন নাই বা বাঁচল তাহলে হৃদ রাগ দেখাবে কার সাথে? মায়া হৃদের সামনে ধরা পড়ে যাওয়ার ভয় কেঁদে কেঁদে হৃদের উদ্দেশ্য বিনীত সহিত বলে, মায়া, আমি ইচ্ছা করে এখানে আসিনি তো, কেমন কেমন করে জানি চলে আসছি এখানে। সত্যি বলছি, আমি কিছু জানি না। টিয়া সাক্ষী। টিয়া অসহায় মুখ করে তাকালো মার দিকে। তাকে এইভাবে মায়া ফাঁসাবে বুঝতে পারল না বিষয়। আসিফ চোখ রাঙালো টিয়াকে, কিন্তু হৃদ নিবাক নিষ্ক্রিয়। অন্য সময় হলে মায়া গড়গড় করে বলা মিথ্যা কথায় হৃদও কিছু না কিছু বলতো, মায়াকে ভয় দেখাতো। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বুঝে কিছু বলল না মায়াকে, বরং মাথা ঠান্ডা রেখে মায়াকে বাঁচাতে চাইল ছেলেগুলো হাত থেকে। এই মুহূর্তে হৃদ কিছু বললেই মার জীবন রিস্ক হয়ে পড়বে। ছেলেগুলোও বুঝে যাবে মার সাথে হৃদের গভীর সম্পর্ক রয়েছে। তাদের আন্দাজে ধরে মার উপর হামলা করাটাও সার্থক হয়ে যাবে হৃদের এই মুহূর্তে কিছু বলাতে। হৃদ বোকামি করতে চাইল না। মার সাথে হৃদের সম্পর্কটা এখনো দুনিয়া থেকে লুকায়িত। কেউ জানে না মায়া হৃদের বউ। হৃদের শত্রুর পক্ষরা হয়তো মায়াকে বেশ কয়েকবার হৃদের সাথে দেখেছে বলে আজকের হামলাটি তারা মার উপর আন্দাজে করেছে। হৃদ উপস্থিত ছেলেগুলোর মাইন্ড ডাইভার্ট করতে চাইল কৌশলে। হৃদ কিছু বলার আগেই মার গলায় ছুরিটি আরও চাপিয়ে ধরল ছেলেটি। হৃদকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে ছেলেটি হাতের বাঁধন আরও শক্ত করতে চাইল। এতে করে হৃদ উত্তেজিত উদ্বিগ্ন হয়ে খানিকটা জোরে চেঁচাল ছেলেটিকে, ডন্ট, ডন্ট, মারিস না, মারিস না। সেই হৃদের দুর্বলতা বুঝে বিদ্রূপ হাসল দৃষ্টিকটু ছেলেটি। মার গলায় ধারালো ছুরি চাপিয়ে রেখে বলে, বর্ষ ঠিকই বলেছিল, সর্বত্র পুরুষজাতির একটা না একটা দুর্বলতা অবশ্যই আছে, শুধু সময়ে অনুসন্ধানে খুঁজে বের করা। ব্যক্তি কখনো একাকিত্বে জীবন কাটাতে পারে না, মনভিত্ত সত্তাটা তাকে নারীর সঙ্গ নিতে বাধ্য করবেই। আজ হৃদ খানও হেরেছে এই মেয়ের সঙ্গ পেয়ে। মার জন্য হৃদের উত্তেজনাটা মার প্রাণহানির কারণ মনে হলো হৃদের। হৃদ স্থির হলো, স্বাভাবিক থেকে স্বাভাবিক শান্ত ভঙ্গিতে দাঁড়ালো আইসি করে। নিজের অগোছালো কলার টেনে ঠিক করে চারপাশটায় তাকালো সূক্ষ্ম দৃষ্টিতে। সূক্ষ্ম চোখে হয়তো কাউকে ইশারাও করেছে আশেপাশে। তবে সেটা না দেখার শামিল মনে হলো ছেলেদের কাছে। হৃদ যাকে ইশারা করা তারা বুঝতে পারল মনে হয়। আদর্শ অনুযায়ী চুটি করে চলে গেল তারা সেখানে থেকে। ছেলেগুলো সেই দিকে তাকানোর আগে হৃদ তাদের মাইন্ড ডাইভার্ট করতে পুনরায় চোখের ইশারায় মেহুকে নিজের কাছে ডেকে আনল। মেহু সচকিত ভঙ্গিতে এসে হৃদের পাশে দাঁড়াতে হৃদ মেহুর বামহাত নিজের হাতে নিয়ে তাকালো সামনে। মায়াকে দেখল কি দেখল না হৃদ, তবে মার গলায় ছুরি চেপে রাখা ছেলেটিকে উদ্দেশ্য করে তিক্ততা জেরে বলে, আমাকে নিয়ে ঠিকঠাক গবেষণাটাও করতে পারল না তোদের বশ। ছে হোক, কাঁচা খেলোয়াড় হয়ে মাঠে নেমেছে হৃদ খানের বরাবর করতে। তোদের কি মনে হয় হৃদ খান নিজের ভালোবাসার মানুষকে এমনি এমনি খোলামেলা রাস্তায় ছেড়ে দিবে সেফটি সিকিউরিটি ছাড়া? এত সহজ? হ্যাঁ। হৃদের কথায় মুহূর্তে হিমশিম খেয়ে উঠে মার গলায় ছুরি চেপে ধরে রাখা ছেলেটি ভয়ার্ত কণ্ঠে বলে, মানে? হারামির বাচ্চারা এত মানে মানে করছিস কেন? তোদের কাছে কি আমি উত্তর দিতে বাধ্য? আমার ভালোবাসা, আমার হবু বউ আমার পাশেই দাঁড়িয়ে আছে। দেখ তোরা, দীর্ঘ 3 বছর রিলেশন করেছি। আর কিছু দিনের বাদে বিয়েও করব আমরা। যা এবার গিয়ে বল তোর বসকে।
হৃদ খান খুব শীঘ্রই বিয়ে করছে তার ভালোবাসার মানুষ মেহু আবদুল্লাহকে। এবার নে, তোরা তোদের ঝামেলা শেষ কর। মারার হলে মেরে দে এই নারীকে। এত নাটক করছিস কেন? হ্যাঁ, এমনিতেই আমার কাছে সময় কম। নে তাড়াতাড়ি ফালতু ঝামেলাটা শেষ কর। আর সবচেয়ে বড় কথা, এই মেয়ে আমার গুপ্ত কাজের পেনড্রাইভ চুরি করে পালাচ্ছিল। একে মারার জন্যই আমার এখানে আসা মূলত। মায়া মানুষ মেরে হাত নষ্ট করতে চাই না আমি। তাই তুই আমার হয়ে ওকে মেরে দে। তারপর না হয় তোদের আমি মেরে দিব। নে শুরু কর। আমার ফিয়ন্সি দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে এখানে। তাড়াতাড়ি কর। হৃদের কথায় জোরালো লাজুক হাসল মেহু আবদুল্লাহ। নিজের হাতে হৃদের বাহু জড়িয়ে ধরতেই গা গুলিয়ে উঠে মার। হৃদের কথাগুলো যেন মার কানে ঠিক বজ্রপাত শুনল তীব্র থেকে তীব্র। মার কাছে অবিশ্বাস দেখালো ও শোনালো সবকিছু। মার হাতের মুঠোয় চেপে ধরা রাখা হৃদের জন্য কিনা রিংটা তৎক্ষণাৎ অযত্নে অবহেলায় লুটিয়ে পড়ল রাস্তায়। গিয়ে থামল হৃদের পায়ের কাছে। হৃদ সেদিকে সূক্ষ্ম চোখ বুলালো। মার ক্ষীণ স্বরে চিৎকারটাও তীব্র অবিশ্বাসে শুনল হৃদের কানে। কি হহ? হৃদ কপাল কুঁচকে মার চেহারার দিকে তাকালো অপরিচিত দৃষ্টিতে। মায়াকে বেশ অপরিচিত লাগলো হৃদের চোখে। স্তব্ধ নিবাক মায়া পাথর মুতি ন্যায় ঠায় দাঁড়িয়ে থাকলেও বিপত্তি ঘটে পিছনের ছেলেটিকে নিয়ে। হৃদের কথায় হিমশিম খেয়ে উঠে মার গলায় ছুরি চেপে ধরে রাখা ছেলেটি। কপাল বেয়ে চিকন ঘাম দরদর করে ছুটল কানিশ বেয়ে। ভুল জায়গায় ভুল মেয়েকে ধরে ফেলেছে তারা। সন্দেহ বশে আন্দাজে তীর মেরেছিল এই মেয়েটি হৃদ খানের গার্লফ্রেন্ড হবে ভেবে। কিন্তু হৃদ খানের গার্লফ্রেন্ড যেহেতু তার সাথে দাঁড়িয়ে তার মানে তারা মস্ত বড় ভুল করে ফেলেছে এই মেয়েটিকে আটকিয়ে। এবার এই মেয়েটির সাথে সাথে তাদের নিজেদের জীবনটাও যাবে হৃদের হাতে। এমনি হৃদ খানের হাতে মারা পড়তো তারা, কিন্তু মরার আগে চুক্তি ছিল হৃদ খানের দুর্বলতাকে মেরে মরতে হবে। কিন্তু এখন তাদের অসাবধানতার কারণে সবকিছু হারাতে হচ্ছে তাদের। ছেলেটির হাতও তরতর করে কেঁপে উঠল প্রচণ্ড ভয়ে। গা শিউরে উঠে মায়াকে ছাড়ার আগের মায়া ভীষণ ছটফট করল ছেলেটির হাতের ভিতর। মায়া ছাড়া পাওয়ার জন্য নয়, বরং হৃদ মেহুর সাথে রিলেশনে করছে সেই অবিশ্বাস্যে। হৃদের মিথ্যা কথাগুলো বলার মানেটাও বুঝল না বিন্দুমাত্র। হৃদের সিরিয়াস মুখ দেখে মায়াও সিরিয়াস হলো। উত্তেজিত গলায় মায়া ছটফট করে বলে, আপনি মিথ্যা কেন বলছেন? এই আপুটার সাথে কিসের ভালোবাসার সম্পর্ক আপনার? আপনি এই আপুটাকে বিয়ে করলে তাহলে আমি কি হয় আপনার? আমি না আপনার বউ। মার কথা শেষ করার আগে থামিয়ে দেয় হৃদ। দুই হাত মুষ্টি বদ্ধ করে নিজের রাগ সংযম করে বিরক্তির সহিত বলে, ইউ আর নাথিং। হৃদের কথার সায় জানালো মেহু। বিক্ষোভ কণ্ঠে বলল, এই মেয়ে মিথ্যা বলতে যাব কেন আমরা? সেদিন তোমার সামনে আমার ফ্যামিলি এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে খান বাড়িতে। দেখনি তুমি? আমাদের রিলেশনের কথা শুননি তুমি আমার মমের কাছ থেকে। তাহলে এখন না শোনার নাটক করছো কেন? তাছাড়া তুমি শুননি দাদা দাদি কি বলেছিল আমাদের বিয়ে নিয়ে সেদিন? হ্যাঁ। মায়া অধৈর্যের ন্যায় ছটফট করল ছেলেটির হাতের দাবিতে। গলায় ছুরি, চোখে অসীম ব্যথার অশ্রু ঝরতে লাগলো মার। তার মিস্টার ভিলেন তার সাথে প্রতারণা করেছে, ভালোবাসি বলে মিথ্যা ঠকিয়েছে। এই বিষয়টি যেন প্রচণ্ড অধৈর্যের কারণ হলো মার। হৃদ মায়াকে এমন অশান্ত ন্যায় ছেলেটির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে দেখে বড্ড উগ্র হল সে। যে কোনো সময় অসাবধানতার কারণে মার গলায় ছুরিটি বসে যেতে পারে। হৃদের এতক্ষণ যাবৎ চেপে ধরে রাখা ধৈর্যটাও এবার অধৈর্যের কারণ হলো। বড্ড উগ্রতার সহিত অধৈর্য ভঙ্গিতে আসিফ থেকে বন্দুকটি নিল। মার ছটফটের কারণে ছেলেটি বেখেয়ালি হলো মায়াকে ধরে রাখতে গিয়ে। ছেলেটির সামান্য অসাবধানতায় কাজে লাগালো হৃদ। দক্ষ হাতে ট্রিগার চাপল ছেলেটির কপাল বরাবর। মায়া শান্ত হলো। ছেলেটি ততক্ষণে লুটিয়ে পড়ল মার পায়ের কাছে। পিছনে দাঁড়িয়ে থাকা দলবল হুঙ্কার ছেড়ে জোরালো ভাবে মার দিকে এগিয়ে আসতে নিলে আবারও গুলির বর্ষণ হয় চারপাশে। লাশে বন্যা বইল রাস্তায়। রক্তের স্রোতধারা দেখে মায়াও লুটিয়ে পড়ল রাস্তায়। সেই সাথে জ্ঞান হারালো টিয়াও। আসিফ দৌড়ে সেদিকে গেল। হাঁটু গেড়ে বসে টিয়াকে রানের উপর নিতে নিতে দেখল হৃদ মায়াকে কোলে নিয়ে ততক্ষণে একা চলে যাচ্ছে সেখানে থেকে। আসিফ গুমুট দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে স্থির করল। এতক্ষণ যাবৎ হৃদের সাথে সাথে তারও জানটা আটকে ছিল এই মেয়েটির জন্য। চঞ্চল কিশোরীদের প্রেমে পড়লে যে কলিজা কতটা জ্বলে আজ সেও বুঝতে পারছে হৃদের মতো করে। শত কাজের মধ্যে মাথায় এক্সট্রা চাপ থাকে প্রেয়সীর চিন্তা ভাবনায়। উফ,
আজ এই মেয়ে নিজের মুহূর্তর সাথে আসিফকেও মারত। কি দরকার ছিল টুইটি করে একা একা রাস্তা জন বের হওয়ার? আসিফকে বললে কি সে এই মেয়ের কাজ করে দিত না? নাকি না করত? সবসময়ই এই মেয়েটি তার অবাধ্য হয়ে চলবেই। আসিফের কথা শুনবে না বলে যেন পূর্ণ করে রেখেছে মনে মনে। নির্ঘাত আসিফ শান্ত মেজাজের ছেলে বলে এই মেয়েকে সে বেশি টাইট দেয় না। নয়তো সে হৃদ ভাইয়ের মতো হলে এতক্ষণে এই মেয়েকে দুনিয়ায় পাওয়া যেত না। আসিফ টিয়া নরম গালে আলতো হাতে ঝাঁকিয়ে হুসে আনার চেষ্টা করল, কিন্তু সফল হতে না দেখে হতাশ গলায় বিড়বিড় করে বলে, একটা বার শুধু জ্ঞান ফিরুক। আজকের এই কাজের জন্য যদি আমি 1 ঘন্টা রোদে কানে ধরিয়ে দাঁড় না করাইছি তাহলে আমিও আসিফ না। টানটান অস্থিরতা নিয়ে হসপিটালের ভর্তি করানো হলো ফিহা ও মেহেরবানকে। আয়ন এলোমেলো চুল্লার উসখুস বিধ্বস্ত চেহারা তার। রাতে ডিউটি থাকায় বিকাল নিজের ফ্ল্যাটে ঘুমিয়েছিল সে। হঠাৎ বাসা থেকে সার্ভেন্টের ফোন আসায় সকল ঘুম উড়ে যায় আয়নের। নিজের আদুরে বোনটি আকস্মিক সুইসাইডের সংবাদটি শুনে হিতাহিত অজ্ঞ হয়ে এলোমেলোভাবে হতভম্ব হয়ে ছুটে বের হয়েছিল ফ্ল্যাট থেকে। মেহেরবানের অবস্থা স্বাভাবিক দেখলেও ফিহাকে রক্ত শূন্যতা ফ্যাকাশে মুখটা দেখে থমকে গেল মুহূর্তেই। অর্ধ ফ্লোর রঞ্জিত হয়েছিল ফিহার হাতে তরল রক্ত প্রবাহিত স্রোতে। আয়ন কালবিলম্ব না করে ফিহার হাত কাপড় দিয়ে বেঁধে রক্ত আটকিয়ে কোলে তুলে নিল হসপিটালের উদ্দেশ্য। বাসার অন্য সার্ভেন্টদের ডেকে মেহেরবানকে ও ধরাধরি করে গাড়িতে উঠাতে বলল। দ্রুত গাড়ি ছুটিয়ে পৌঁছালো নিজের হসপিটালে। উত্তেজনায় ফিহাকে পুনরায় কোলে করে নিয়ে সোজা ওটিতে ঢুকল। আয়ন পূর্বে থেকে হসপিটালের ডিউটিরত ডক্টরদের ফোন করে ওটি রেডি করে রেখেছিল ফিহার জন্য। আয়নের ফোন পেয়ে বেশ কিছু ডাক্তাররাও উপস্থিত ছিল ওটিতে। ফিহার নিঃশ্বাস ক্রমশই বন্ধ হয়ে আসছে। আয়ন ফিহার হঠাৎ সুইসাইডের কারণটি তখনও জানে না। বোনের নিষ্ক্রিয় নেতিয়ে যাওয়া শরীরটা দেখে তরতর করে কেঁপে উঠে আয়নের সমস্ত সত্তা। গায়ের ওটির ড্রেস ততক্ষণে পরে নিয়েছে আয়ন। তবে ফুটবল শরীরে ফিহার অপারেশন করল না সে। কাঁপার শরীর নিয়ে স্থির দাঁড়িয়ে থাকল ফিহার পাশে। ফিহার ওটি শেষ হলো 2 ঘন্টা পর। কেবিনে শিফট করে ফিহার রক্ত শূন্যতার দেহে রক্তের স্যালাইন লাগালো আয়ন। ততক্ষণে পরিবারের বাকি সদস্যরা হাজির হলো হসপিটালের মায়া আর হৃদবাদে। চিন্তায় চিন্তায় হেনা খান ডুকরে কেঁদে উঠল ফিহার সুইসাইড করার সিদ্ধান্তে। আরাফ খান, আয়নের বাবাও উপস্থিত হয়েছিল সঙ্গে সঙ্গেই মেয়ের সুইসাইডের সংবাদ পেয়ে। তিনিও অনেকটা ভেঙে পড়ল মেয়ের সুইসাইডের ঘটনায়। ফিহার হঠাৎ সুইসাইড করার কারণটা আপাতত কারো জানে নেই। আয়ন অতি শোকে পাথর মুতি নেয় 1 ঘন্টা যাবৎ অধীর ন্যায় মন্ত হয়ে ফিহার বেডের পাশে স্থির বসে আছে। নড়ল না। বিগত কয়েক মাস ধরে আয়নের নিজের মানসিক চাপে ফিহার দিকে নজর দিতে পারেনি। আদুরে বোনটি ভালো ছিল কিনা তাও ভালোভাবে লক্ষ্য করেনি। আয়ন আজ নিজেকে ভীষণ অসহায় অপদার্থ ভাই মনে হলো। আজ যদি তার বোনের কিছু হয়ে যেত তাহলে কিভাবে চোখ মিলাত আয়ন নিজের সাথে? অপরাধ বোধে ধুকে ধুকে মরে যেত সারা জীবন। আয়ন কি করে পারল নিজের আদুরে বোনটি এতটা অযত্ন অবহেলায় করে মৃত্যু মুখে ঢেলে দিতে? নিশ্চয়ই তার বোনটি বিগত দিনগুলোতে প্রচণ্ড মানসিক চাপে ছিল বলে সুইসাইডের মতো একটা ডিসিশন নিয়েছে সে। আয়ন অস্থির গুমুট দীর্ঘশ্বাস ফেলল। মেহেরবানকে কড়া ঔষধের ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে আয়ন। তখন জ্ঞান ফিরে ফিরার জন্য পাগলামো করছিল বেশ। থামাতে না পেরে অবশেষে ঘুমের ইঞ্জেকশনের সাহায্য নিতে হয়েছিল আয়নকে। নিজের মায়ের কথায় আয়ন অন্তত এতটা বুঝতে পারল ফিহার মানসিক ডিস্টার্বের কারণটাই ছিল মেহেরবান। এবার কারণটা কি সেটা এখনো পর্যন্ত জানতে পারল না আয়ন। হয়তো মেহেরবানের জ্ঞান ফিরে স্বাভাবিক হলে জানতে পারবে ফিহা কি নিয়ে এতটা মানসিকভাবে ডিস্টার্ব ছিল। আয়নের অপেক্ষাটাও বেশিক্ষণ স্থির হলো না। অবশেষে বুঝতে পারল আরিফের হঠাৎ উপস্থিতিতে। ফিহার কেবিনের হতভম্বে উত্তেজিত ভঙ্গিতে আরিফকে এলোমেলো পায়ে ঢুকতে দেখে মাথা তুলির সেদিকে তাকালো আয়ন। বিধ্বস্ত অবস্থায় আরিফকে হুট করে অজ্ঞানরত ফিহাকে জড়িয়ে ধরতে দেখে চমকে উঠল আয়ন। সতর্ক মস্তিষ্ক আয়ন তরাক করে উঠে দাঁড়াতে কানে আসলো আরিফের অস্থির ভঙ্গিতে কথাগুলো। সরি, সরি, সরি ফিহু। আরিফ সত্যি সরি ফিহু। আমার তোমাকে একা রেখে যাওয়াটা মোটেই ঠিক হয়নি। তোমার মা আমাকে কথা দিয়েছিল তিনি তোমাকে ভালো রাখবে। কিন্তু তিনি তার কথা রাখতে পারেনি। তোমার মা আমার ফিহুকে ভালো রাখতে পারেনি। ভীষণ কষ্ট দিয়েছে। আমি তোমাকে আর একা ছাড়বে না। একটু সুস্থ হলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব ওয়াদা করছি ফিহু।
তবুও তুমি সুস্থ হয়ে যাও। তোমার আরিফ সত্যিই এতগুলো শরীফই হোক। আয়ন কিছু বলতে গিয়েও থেমে যায়। কি যেন ভেবে কণ্ঠনালীতে কথাগুলো আটকে আসে। আয়ন দমে গেল, প্রশ্ন করল না কিছু আরিফকে। আয়ন বুঝতে পারল তার বোনের সাথে হয়তো আরিফের গভীর সম্পর্ক রয়েছে, যার সূত্র ধরে এত কিছু হয়েছে। আরিফের কথায় এতটাও শিওর হলে সবকিছুর পিছনে তার মা রয়েছে। আয়ন স্বাভাবিক কণ্ঠে আয়নকে সতর্ক করে বলে, ফিহা আপাতত সেন্সলেস আছে। মধ্যরাতে আগে জ্ঞান ফিরবে না। শরীরের কন্ডিশনও ভালো না। অতিরিক্ত রক্তক্ষরণে শরীরের রক্ত শূন্যতা রয়েছে, তবে কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। রক্ত দেওয়া হচ্ছে, তবে কোনো বিষয়ে আপাতত চাপ দেওয়া যাবে না। স্বাভাবিক ব্যবহার করতে হবে। আয়নের অকপটে কথায় সতর্ক মস্তিষ্কে সোজা হয়ে বসল আরিফ। আয়নের কথার প্রত্যুত্তরে ক্ষীণ স্বরে বলে, হুম, আমি খেয়াল রাখব বিষয়টি। হুমম। আয়ন চোখ ঘুরিয়ে তাকালো আরিফের বিধ্বস্ত চেহারার দিকে। কপালে হাতের জায়গায় জায়গায় ছিলে হালকা পাতলা রক্ত জমাট বেঁধে আছে। গায়ের শার্ট অল্প স্বল্প ছিঁড়ে গিয়ে মাটি লেগে আছে সেখানটায়। আয়ন বুঝতে পারল আরিফ আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে হয়তো। ক্ষীণ স্বরে আয়ন বলে, আই থিঙ্ক ইউ নিড এ ডক্টর। আয়নের কথাগুলো কানে গেলেও নড়ল না আরিফ। স্থির জায়গায় বসে থেকে মৃদু স্বরে বলল, আমি ঠিক আছি। আমি আছি ফিহার পাশে, তুমি গিয়ে ড্রেসিং করে আসো। যাও। আরিফ নড়ল না ফিহাকে রেখে, তাই আয়ন বাধ্য হয়ে নার্স ডেকে আরিফকে ড্রেসিং করালো। নার্সটি চলে যেতে কক্ষ জোরে পুনরায় ভয়ানক নীরবতা চেয়ে গেল। আরিফ মাথা নিচু করে ঠায় জায়গায় বসে রইল ফিহার পাশে। আয়ন উঠে সোফায় গা এলিয়ে বসল কিছুক্ষণ। চোখের উপর হাত রেখে কিছু সমীকরণ মিলাল। আয়নের কানের কিছু ব্যস্ত পায়ের গটগট শব্দ যেতে চোখ থেকে হাতটা সরাতে সামনে তাকালো সে। কিছুক্ষণের জন্য নিবাক বিস্মিত খেলে গেল চোখ জুড়ে আয়নের। অস্তিত্ব কাটিয়ে স্থির হয়ে বসতে একে একে চোখে পড়ল মার পরিবারের সবাইকে একসঙ্গে। শফিকুল ইসলাম আরিফের পিছু পিছু স্ত্রী আর মেয়েকে নিয়ে পুনরায় হাজির হল ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা হসপিটালের মধ্যে। বাড়িতে ছেলের পাগলামিতে তিনি ইতিমধ্যে সবকিছু শুনে নিয়েছেন নিজের স্ত্রী রেহেনা বেগম থেকে আরিফ আর ফিহার সম্পর্কের কথাগুলো। ফিহাকে পূবে থেকে শফিকুল ইসলাম নিজের মেয়ের মতন দেখতেন। তবে মেহেরবানের অমতের বিষয়টি আপাতত নীরবভাবে নিলেন তিনি। কিছু বলার জন্য সঠিক সময়ে অপেক্ষা আছেন হয়তো। আয়ন শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। কোনো প্রকার বিচলিত দেখালো না তাকে। শান্ত দেখালো। এমন ভাব যেন আয়ন জানত শফিকুল ইসলাম সপরিবারে যেকোনো সময়ে হসপিটালের মধ্যে আসবে। আয়ন সোফা ছেড়ে শফিকুল ইসলাম ও রেহেনা বেগমকে বসার জায়গায় করে দিল। উনারা বসতে আয়ন চোখ তুলে তাকালো জুঁইয়ের ভাঁড়টো মুখের দিকে। চোখের ঘন পাপড়িতে সিক্ত ভেজা পানি। হয়তো কেঁদেছে। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে খানিকটা। আয়ন জুঁইয়ের দিকে এগিয়ে গিয়ে পাশে দাঁড়ালো। ধীর কণ্ঠে বলল, নিজের মায়ের পাশে গিয়ে বসুন জুঁই।